ওয়েলকাম ইউ অল। দেখো, স্মার্ট রিভিশন সিরিজে আজকে বিল্ডিং মেটেরিয়াল লেকচার দিয়ে আমরা স্টার্ট করব। আজকে দেখো, বিল্ডিং মেটেরিয়াল যেহেতু অনেক বড় সাবজেক্ট, এটা তিনটে বা চারটে লেকচারে কমপ্লিট করা হবে। দেখো, স্মার্ট রিভিশন সিরিজে কিন্তু পুরো এক্সাম ওরিয়েন্টেড নোটস থাকবে, যেগুলো জেই লেভেলে এনএস এর জন্য খুব ইম্পর্টেন্ট, সেইগুলোই আমরা কিন্তু ডিসকাস করব। খুব একটা হাই এই লেভেলে গিয়ে পুরো সেশনটাকে লেন্দি করব না। যেগুলো ইম্পর্টেন্ট সেগুলো নিয়েই কিন্তু ডিসকাস করব। এটা দেখো, বিল্ডিং বিএমসির হচ্ছে পার্ট এ তে বিল্ডিং মেটেরিয়াল থাকবে, পার্ট বি তে কংক্রিট টেকনোলজি, আর পার্ট সি তে হচ্ছে বিল্ডিং কনস্ট্রাকশন থাকবে। এরপরে দেখো, আমরা বিল্ডিং মেটেরিয়ালস এর মধ্যে কি কি ডিসকাশন করব। চ্যাপ্টার ওয়ানে থাকবে সিমেন্ট, চ্যাপ্টার টু তে থাকবে লাইম, থ্রিতে থাকবে স্যান্ড অ্যান্ড মর্টার, চারে থাকবে রক আর স্টোন, পাঁচে থাকবে টিম্বার, ছয়ে থাকবে ব্রিক, সাতে থাকবে পেন্ট ভার্নিশ ডিসটেম্পার। আর মিসলেনিয়াস টপিকের মধ্যে অনেক কিছু টপিক থাকবে, ক্লে প্রোডাক্ট, ফ্লাই অ্যাশ, জিজিবিএস, তারপরে আমাদের স্টিল, পলিমার, এক্সপ্যান্ডেড মেটেরিয়াল, এগুলো কিন্তু মিসলেনিয়াস মেটেরিয়ালের মধ্যে থাকবে। তাহলে প্রথম আমরা কি করব, আজকে সেশনটা আমরা সিমেন্ট চ্যাপ্টার দিয়ে স্টার্ট করব। দেখো, সিমেন্ট চ্যাপ্টারের মধ্যে সিমেন্ট আমরা কি জানি? সিমেন্ট হচ্ছে বাইন্ডিং মেটেরিয়াল। সিমেন্ট বাইন্ডিং মেটেরিয়াল, এটা হচ্ছে কোহেসিভ বা অ্যাডেসিভ দুটো নেচারেরই হয়। কোহেসিভ কখন হবে? সিমেন্টের পার্টিকেলের সাথে কোহেসিভ ফোর্স অ্যাক্ট করবে, আর সিমেন্টের সাথে যদি ওয়াটার করে তাহলে কিন্তু অ্যাডেসিভ ফোর্স অ্যাক্ট করে। এবারে সিমেন্ট কে ইনভেন্ট করেছিল? আমরা জানি জোসেফ অ্যাপসডিন। সিমেন্ট হচ্ছে পোর্টল্যান্ড সিমেন্ট ইনভেন্ট করেছিল 1824 সালে। এবারে পোর্টল্যান্ড কথাটা কেন বলা হয়? পোর্টল্যান্ড হচ্ছে ইংল্যান্ডের একটা জায়গা, যেখানে পাথরগুলো যে কালারের দেখতে হয়, সিমেন্ট জমাট বাঁধার পরে ঠিক সেম কালারের হয়। সেই জন্য জোসেফ অ্যাপস্টিন প্রথমে ওই পোর্টল্যান্ড নাম দিয়েছিল সিমেন্টটাকে। ওপিসি যে সিমেন্টটা, সেটা পোর্টল্যান্ড সিমেন্ট নাম দিয়েছিল। সেটা এবারে সিমেন্টের টাইপসগুলো কি কি হয়? টাইপস হচ্ছে, দেখো, হাইড্রোলিক হতে পারে, নন হাইড্রোলিক হতে পারে। এবারে হচ্ছে হাইড্রোলিক যদি বলি, হাইড্রোলিক হচ্ছে সেট অ্যান্ড হার্ডেন ইন প্রিসেন্স অফ ওয়াটার, মানে ওয়াটারের প্রিসেন্সে সেট অ্যান্ড হার্ডেন হতে পারে। আর হচ্ছে নন হাইড্রোলিক, হার্ডেন হতে পারে না ইন প্রেসেন্স অফ ওয়াটার। এটা হচ্ছে দুটো টাইপ হয়। এবারে দেখো, আমি এখানে জেনারেল ইনফরমেশন যেগুলো দিয়েছি প্রতিটা ইম্পর্টেন্ট, আমি সেগুলো একটুখানি বলে দিই কোনগুলো খুব ইম্পর্টেন্ট এবং পরীক্ষায় আসে। তাহলে ইনভেন্ট বাই, আমি বললাম জোসেফ অ্যাপস্টিন 1824 খ্রিস্টাব্দে পোর্টল্যান্ড সিমেন্ট ইনভেন্ট করে। পার ব্যাগে কত কেজি থাকে? 20 কেজি। যদি 1 টন বলে দেয় অনেক কোশ্চেনে, সেখানে 20 বস্তা 20 ব্যাগ হবে। বাল্ক ডেন্সিটি কি? 1440 কেজি পার এমকিউ হয় বাল্ক ডেন্সিটি। স্পেসিফিক গ্র্যাভিটি কত হয়? ওপিসি 3.15। আর ভলিউম এক ব্যাগ কত হয়? হচ্ছে 0.0347 এমকিউ হচ্ছে ভলিউম হয়। এটা কিভাবে আসবে? যদি 50/1440 করো, তাহলে কিন্তু এই ভ্যালুটা চলে আসবে। এটাই হচ্ছে 35 লিটারের সাথে ভলিউম সেম হয়। এই 35 লিটারটা কোথায় পড়ানো হয়? 35 লিটারটা দেখবে যখন গেজ বক্স হয়, গেজ বক্সের ভলিউম 35 লিটার হয়ে থাকে। এবারে যদি 1 এমকিউ সিমেন্ট বলি, 1 এমকিউ সিমেন্টের মধ্যে তাহলে তোমরা যদি এই ভলিউমটাকে 1/, করো, তাহলে এটা 28.8 ব্যাগ বা 30 ব্যাগও বলে অনেক সময়। গ্রেড অফ সিমেন্ট আমরা সবসময় জানি ওপিসি তিনটে গ্রেড, 33, 43, 53, যেটা 28 ডেজ কম্প্রেসিভ স্ট্রেংথকে ইন্ডিকেট করে ইন নিউটন পার এমএম স্কোয়ার বা এমপিএ। ঠিক আছে, তারপরে পার্সেন্টেজ অফ ভয়েড সিমেন্টে কত থাকে? 40%। এই গ্রিন কালারগুলো কিন্তু গুপ্তার কোশ্চেনে আছে। ঠিক আছে, এগুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট, মনে রাখতে হবে। পার্টিকেল সাইজ কত হয়? 90 মাইক্রনের থেকে কম হয় পার্টিকেল সাইজ সিমেন্টের। জানো তোমরা, 90 মাইক্রন দিয়ে আমরা জেনারেলি ফাইননেস চেক করি। অ্যাভারেজ পার্টিকেল সাইজ 15 মাইক্রন হয়। ব্যাচিং টলারেন্স অ্যাজ পার আইএস 456-এ আছে, যেটা +-2% হয়। এটা কিন্তু ইম্পর্টেন্ট। আর দেখবে, সিমেন্ট যদি 5%-এর থেকে বেশি ময়েশ্চার অ্যাবজর্ব করে থাকে, তাহলে সেটা কিন্তু রিজেক্ট করে দেওয়া হয়। 1 ব্যাগ সিমেন্ট রিকোয়ার্ড অ্যাপ্রক্সিমেটলি 22.5 লিটার অফ ওয়াটার। এটা হচ্ছে ওয়াটার সিমেন্ট রেশিও ধরে একটা ডেটা, এটা ইন জেনারেল ডেটা, পরীক্ষায় এটা এসেছিল এসএসসিতে, সেই জন্য আমি এখানে তুলে দিয়েছি। এটা পরে বুঝতে পারবে যখন হাইড্রেশনের জন্য আমি পড়াবো যে কত পার্সেন্ট ওয়াটার লাগে টোটাল হিট অফ হাইড্রেশন রিয়াকশনের জন্য, কেমিক্যাল রিয়াকশনের জন্য, বাউন্ড ওয়াটারের জন্য, তখন তোমরা বুঝতে পারবে। এবার হচ্ছে সিমেন্টকে যদি আমরা স্টোর করে রাখি, তাহলে টাইমের সাথে কি হয়? হচ্ছে সিমেন্টের স্ট্রেংথ ডিক্রিজ হয়ে যায়। সেই জন্য আমরা উইদিন 3 মান্থ কিন্তু সিমেন্টকে ইউজ করে নেওয়া হয়।
এবারে স্ট্রেংথের রিডাকশনটা মান্থ ওয়াইজ কীরকম টাইপের হয় সেটা একটু দেখো, চার্ট আমি দিয়ে দিয়েছি। ফ্রেশ হলে স্ট্রেংথের রিডাকশন হবে না, 3 মান্থ পরে কিন্তু 20% স্ট্রেংথ রিডাকশন হয়ে যাবে, সেক্ষেত্রে 80% স্ট্রেংথ পড়ে থাকে। 6 মান্থ হলে 30%, স্ট্রেংথ রিমেনিং কত হবে 70%। 12 মাস পরে 40% স্ট্রেংথ রিডাকশন হয়ে যাবে, স্ট্রেংথ রিমেনিং থাকবে 60%। আর 24 মান্থ পরে 50% আর 50% পড়ে থাকবে। তাহলে স্ট্রেংথের রিডাকশন কিন্তু কিভাবে হচ্ছে, টাইমের সাথে সাথে স্ট্রেংথ কিন্তু ডিক্রিজ করে যাচ্ছে। এবার সিমেন্ট ব্যাগের ডাইমেনশন দেখো, লেন্থ হয় 0.7 মিটার, উইডথ হয় 0.42 মিটার, হাইট হয় 0.18 মিটার, আর ফ্লোর এরিয়া কত হবে 0.3। লেন্থ আর উইডথটাকে গুণ করলে 0.3, আর যদি তিনটেকে মাল্টিপিল করো 0.054 MQ হবে। এবারে তোমাকে যদি বলে দেয় এত স্কোয়ার মিটার এরিয়া আছে, তুমি কতগুলো ব্যাগ স্টোর করতে পারবে, তাহলে তুমি পার ব্যাগ 0.3 স্কোয়ার মিটার, সেরকম করে কিন্তু তুমি ক্যালকুলেট করতে পারবে যে কত সিমেন্ট ব্যাগ ওই ওয়্যার হাউসে রাখা যাবে। এরপরে দেখো, পরের ওয়্যার হাউস ট্যাকিংটা কিভাবে করা হয়। অ্যাজ পার IS 4082 ওয়্যার হাউস ট্যাকিং সিমেন্টের কিন্তু করা হয় অ্যাজ পার IS 4082। এবার ম্যাক্সিমাম স্ট্যাক কত করতে পারবো, আমরা ম্যাক্সিমাম স্ট্যাক করতে পারবো 8 to 10 ব্যাগ, কিন্তু ম্যাক্সিমাম স্ট্যাকিং করতে আমরা পারবো। এটা হচ্ছে অ্যাজ পার IS 4082। এবারে পেসিং কত হয়, ওয়াল থেকেও পেসিং হয় 600, আর যদি দুটো স্ট্যাকের মধ্যে ডিস্টেন্স দেখি সেটাও হয় 600। এবারে ফ্লোর থেকে কতটা অ্যাভাবে রাখা হয়, ফ্লোর থেকে কিন্তু 150 থেকে 200 অ্যাভাবে রাখা হয়, উডেন প্ল্যাটফর্ম হতে পারে, তার উপরে রাখা হয়। এবারে বলছে দেখো উইথ অফ স্ট্যাক কত হবে, উইথ অফ স্ট্যাক হবে 4 ব্যাগ অথবা 3 মিটার, তার মধ্যে যেটা ম্যাক্সিমাম সেটাই কিন্তু উইথ অফ স্ট্যাক হবে। পার্টিকুলার এক একটা স্ট্যাকের উইথ হবে 4 ব্যাগ অথবা 3 মিটার। এবারে যদি 8টা ব্যাগের ওপরে যদি আমরা রাখি, তখন কিন্তু একটা লেয়ার হবে লেন্থ ওয়াইজ, পরের লেয়ারটা হবে উইথ ওয়াইজ। ঠিক আছে, এভাবে কিন্তু রাখা হয়। ওয়্যার হাউস ব্যাগ বলতে কি বোঝায়, এই যে যখন মাল্টিপল নাম্বার অফ ব্যাগ স্ট্যাক করা হচ্ছে, তার প্রেসারের জন্য কি হয়, লোয়ার লেভেলে যেগুলো সিমেন্টগুলো থাকে সেগুলো হচ্ছে লামস হয়ে যায়, বাই প্রেসারে কম্প্যাক্ট হয়ে যায়, সেইটাকে বলছে ওয়্যার হাউস প্যাক। এখানে ওয়্যার হাউস প্যাক বলতে এটা বোঝানো হয়। এটা কিন্তু ডেসক্রাইবটিভ ওয়েতে MCQ-তে আসে, এটা তোমাদের জেনে রাখতে হবে। সবগুলোই আমি বলে দিলাম। এই 600 ভ্যালুটা ইন জেনারেল অনেক সময় 300 ধরা হয়, বাট IS 4082 কিন্তু 600 এটা হচ্ছে মনে রাখতে হবে, এটা কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট। এরপরে দেখো, হিট অফ হাইড্রেশন কি, যখন আমরা সিমেন্টে জল মিক্স করি, ওয়াটার মিক্স করি, তখন হচ্ছে হিট জেনারেট হয়, সেটা হচ্ছে এক্সোথার্মিক রিয়াকশন। এই হিট জেনারেশনটাকে বলা হচ্ছে হিট অফ হাইড্রেশন। এবারে হিট অফ হাইড্রেশনের ভ্যালুটা কত হয়, 7 ডেজে 89 to 90 ক্যালোরি পার গ্রাম, আর হচ্ছে 28 ডেজে 28 ডেজে 90 to 100 ক্যালোরি পার গ্রাম হয়। হিট অফ হাইড্রেশনটা ডিপেন্ড করে সিমেন্টের ফাইননেস কতটা ফাইন সিমেন্ট, সেটার ওপর ফাইননেসের ওপর ডিপেন্ড করে। এবারে হচ্ছে এই যে ধরো সিমেন্টে জল যখন মিক্স করছি, তখন হচ্ছে CSH, ক্যালসিয়াম সিলিকেট হাইড্রেট অর টোবারমোরাইট জেল একটা তৈরি হয়, যেটা হচ্ছে স্ট্রেংথটাকে কন্ট্রিবিউট করে। এই CSH জেল, এটাই হচ্ছে স্ট্রেংথ কন্ট্রিবিউট করে। তাহলে স্ট্রেংথ কন্ট্রিবিউটিং কম্পাউন্ড কত, CSH, ক্যালসিয়াম সিলিকেট হাইড্রেট অথবা টোবারমোরাইট জেল, এটা কিন্তু মনে রাখতে হবে। এবারে দেখো, আমি বলেছিলাম হাইড্রেশন রিয়াকশনের জন্য যে ওয়াটার লাগবে, ওয়াটার হচ্ছে বাউন্ড ওয়াটার কত, বাউন্ড ওয়াটার হচ্ছে 23%, যেটা হচ্ছে কেমিক্যাল রিয়াকশনটাকে কমপ্লিট করার জন্য লাগে। আর হচ্ছে জেল পোরস ওয়াটার, মানে পোর ভয়েডটাকে ফিল করার জন্য লাগবে হচ্ছে 15%। তাহলে টোটালি কত হিট অফ হাইড্রেশন, টোটাল রিয়াকশনটাকে কমপ্লিট করার জন্য তাহলে 38% ওয়াটার আমাদের লাগবে। বোঝা গেল এখন পর্যন্ত যেগুলো আমরা ডিসকাশন করলাম, এগুলো কিন্তু পয়েন্টগুলো খুবই ইম্পর্টেন্ট। BMC খুবই সহজ সাবজেক্ট, কিন্তু ডেটা ওরিয়েন্টেড বলে অনেক মনে রাখতে হয়। তারপরে দেখো, ম্যানুফ্যাকচারিং প্রসেস আমাদের দু ধরনের প্রসেস আছে, একটা হচ্ছে ড্রাই প্রসেস, একটা হচ্ছে ওয়েট প্রসেস। এবারে মেটেরিয়াল কি ধরনের লাগে, একটা হচ্ছে আর্জেলিয়াস লাগে, একটা হচ্ছে ক্যালকেরিয়াস। আর্জেলিয়াস মানে ক্লে, ক্লে অথবা অ্যালুমিনা হচ্ছে প্রিডোমিনেন্ট, আর ক্যালকেরিয়াস মানে হচ্ছে ক্যালসিয়াম প্রিডোমিনেন্ট। এটার রেশিওটা হয় 1:2 অথবা 1:3, এই রেশিওতে হয়। এবার আর্জিলিয়াস মেটেরিয়াল কোনগুলো, ব্লাস্ট ফার্নেস স্ল্যাগ, মাল, সেল অথবা ক্লে। আর ক্যালকেরিয়াস মেটেরিয়াল হচ্ছে ক্যালসিয়াম বেস, যেটা হচ্ছে লাইমস্টোন, চক, সিমেন্ট রক, মেরিন সেল এটসেট্রা। প্রসেস আমি বললাম ওয়েট আর ড্রাই প্রসেস। ওয়েট প্রসেসটা কিন্তু অ্যাবসোলিউট হয়ে গেছে, ওটা অনেক ওল্ড প্রসেস। এখন হচ্ছে ম্যাক্সিমাম ড্রাই প্রসেসেই আমাদের ম্যানুফ্যাকচারিং করা হয় সিমেন্টের। প্রথমে কি করা হয়, মিক্সিং করা হয়। ফার্স্ট হচ্ছে মিক্সিং,
তারপরে কি করা হয়, বার্নিং করা হয়, তারপরে কি করি, গ্রাইন্ডিং করি, তারপরে আমরা স্টোরেজ আর প্যাকিং করি। এখানে দেখো আমি একটু প্রসেসটা বলে দিই। ওয়েট আর ড্রাই প্রসেসের মধ্যে মেনলি যেটা ডিফারেন্স, ওয়েট প্রসেসের মধ্যে আমরা ওয়াটার অ্যাড করে স্লারি পেস্ট বানাই, তারপরে আমরা পুরোটা প্রসেসের মাধ্যমে নিয়ে যাই। আর হচ্ছে ড্রাই প্রসেসে আমরা পুরো ড্রাই মেটেরিয়ালটাকে নিয়ে আমরা প্রসেসে যাই। এটাই হচ্ছে মেন একটা ডিফারেন্স। এবার আমি বলি, র মেটেরিয়ালটাকে প্রথমে আমরা কি করি, জাইরেটরি ক্রাশারের মধ্যে নিয়ে 20 থেকে 50 mm, 20 থেকে 50 mm এর মধ্যে মেটেরিয়ালটাকে আমরা ক্রাশ করে নিই। তারপরে হচ্ছে ওটাকে কি করি, ফাইন গ্রাইন্ডিং করি বল মিল অথবা টিউব মিলে। তারপর দেখো এখানে প্রিহিটিং করা হয়, প্রিহিটিং আছে, প্রিহিটিং করানোর পরে তারপরে সেটাকে আমরা রোটারি ক্লিনের মধ্যে পাস করি। রোটারি ক্লিনের মধ্যে পাস করার পরে সেটা কিন্তু ক্লিংকার ফর্ম করে। ক্লিংকার ফর্ম করলে সেটাকে আমরা আবার বল মিলে নিয়ে গিয়ে আমরা ফাইনাল গ্রাইন্ডিং করি। ফাইনাল গ্রাইন্ডিং এর টাইমে আমরা জিপসাম 2 to 3% জিপসাম অ্যাড করি। তারপরে কি করি, জিপসাম অ্যাড করার পরে সিমেন্ট সাইলোতে সেটা মেটেরিয়ালটাকে স্টোর করে ফাইনালি আমরা প্যাকিং এর কাজে স্টোরেজ আর প্যাকিং করি। তাহলে দেখো ড্রাই প্রসেস আর ওয়েট প্রসেসের মধ্যে ডিফারেন্স আমি শুধু বললাম একটাই, ওখানে হচ্ছে স্লারি ফর্মে ওয়াটার অ্যাড করে করা হয়, এখানে ড্রাই প্রসেসে ড্রাই মেটেরিয়াল নিয়ে করা হয়। দেখো ওয়েট মেটেরিয়ালে, ড্রাই ড্রাই প্রসেসে র মেটেরিয়াল হার্ডার হয়, আর এখানে ওয়েট প্রসেসে অল টাইপ অফ মেটেরিয়াল হয়। টাইম কনজিউম কোনটায় বেশি হয়, ড্রাই প্রসেসে কম হয়, আর ওয়েট প্রসেসে কিন্তু টাইম কনজিউম বেশি হয়। ফুয়েল কনজাম্পশন ওয়েট প্রসেসে বেশি হয়। ফিজিক্যাল স্টেট, সলিড র মেটেরিয়াল ইউজ করি, র মেটেরিয়াল ইউজড ইন স্লারি ফর্ম। আর কোয়ালিটি কোথায় ভালো কোয়ালিটি, ওয়েট প্রসেসে কিন্তু সুপিরিয়র কোয়ালিটি পাওয়া যায়। এবারে মেন যেটা ইম্পর্টেন্ট পয়েন্ট হচ্ছে টেম্পারেচার। দেখো ওয়েট প্রসেসে কিন্তু টেম্পারেচার 1500 থেকে 1600, আর ড্রাই প্রসেসে কিন্তু 1400 থেকে 1500 টেম্পারেচার হয়। আর কস্ট কোথায় বেশি হয়, ড্রাই প্রসেসে হাই হয়, আর ওয়েট প্রসেসে ওভারঅল কস্ট কিন্তু এটা হচ্ছে লো হয়। কিন্তু ফুয়েল কনজাম্পশন কিন্তু ওয়েট প্রসেসে হাই হয়, এটা কিন্তু মনে রাখতে হবে। এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট একটা টপিক, কোশ্চেন এখান থেকে আসতে পারে। তারপরে দেখো ওয়েট প্রসেস আর ড্রাই প্রসেস আমি বলেছি, ওয়েট প্রসেস কিন্তু অবসলিউট হয়ে গেছে, ড্রাই প্রসেসই আমরা জেনারেলি এখন করা হয়। প্রথমে আমি কি বলেছিলাম, প্রথমে হচ্ছে আমরা ক্রাশার জাইরেটরি ক্রাশারের মধ্যে মেটেরিয়ালটাকে নেব, নিয়ে ক্রাস্ট করব 2 to 5 সেন্টিমিটার, মানে 20 থেকে 50 mm এ ক্রাশ করে নেব। ক্রাশ করে নেওয়ার পরে আমরা কিন্তু বল মিল বা টিউব মিলের মধ্যে ফাইনাল গ্রাইন্ডিং করব। গ্রাইন্ডিং করার পরে সেটাকে কিন্তু প্রিহিটিং করতে হবে। প্রিহিটিং করার পরে আমরা কি করব, সেটাকে রোটারি ক্লিনে পাস করব। রোটারি ক্লিনে পাস করলে কি হবে, সেখানে ক্লিংকার ফর্ম হবে। রোটারি ক্লিনের টেম্পারেচার কিন্তু 3টে জোন আছে, যেখানে প্রথম জোনটা কি হয়, এভাপোরেশন জোন, সেকেন্ড জোনটা হচ্ছে ক্যালসিনেশন জোন, থার্ড জোন হচ্ছে ক্লিংকার জোন। তিনটে ক্লিং তিনটে জোনের মাধ্যমে পাস করে আমরা ক্লিংকার ফর্ম করব। ক্লিংকারের সাইজ কত, 5 থেকে 10 mm হচ্ছে ক্লিংকারের সাইজ। এবারে সেটাকে আমরা ফাইনাল গ্রাইন্ডিং এর জন্য বল মিল অথবা টিউব মিলে পাঠাবো, সেইখানেই আমরা জিপসামটাকে অ্যাড করব। ডিউরিং ফাইনাল গ্রাইন্ডিং 2 to 3% আমরা জিপসামটাকে অ্যাড করব। এখানে দেখো পয়েন্টগুলো কিন্তু প্রতিটা আছে। ঠিক আছে, ফাইনাল প্রোডাক্ট আমরা সিমেন্টটা পাবো, যেটাকে আমরা পরে স্টোর ব্যাগ অথবা সাইলোর মাধ্যমে স্টোর করে আমরা ডিসপ্যাচ করব। এটা হচ্ছে প্রসেস। এরপরে ওয়েট প্রসেসটাতে দেখো, ওয়েট প্রসেসটাতে শুধুমাত্র আমরা এখানে ওয়াটারটাকে অ্যাড করছি, বাকি পুরো স্টেপ কিন্তু সবকিছু একই। এবারে আমরা যদি বলি রোটারি ক্লিনটার কিছুটা হচ্ছে ইম্পর্টেন্ট। রোটারি ক্লিনে দেখো, রোটারি ক্লিনের রোটেশনের স্পিড হয় 1 থেকে 2 RPM, আর লেন্থ হয় 2.5 থেকে 3 মিটার। এই ডায়া হয় 2.5 থেকে 3 মিটার, আর লেন্থ হয় 90 থেকে 120 মিটার। আর হচ্ছে জিপসাম কতটা অ্যাড করা হয় ডিউরিং ফাইনাল গ্রাইন্ডিং এর সময়, 2 to 3% কিন্তু জিপসাম অ্যাড করা হয়। এই 2-3টে জিনিস অ্যাডিশনাল মনে রাখতে হবে। রোটারি ক্লিন থেকে ইম্পর্টেন্ট, কখনো কখনো কোশ্চেন চলে আসে। এরপরে দেখো আমাদের কম্পোজিশন দেখবো। কম্পোজিশন হচ্ছে মেন যে 3টে কনস্টিটিউয়েন্টস আছে, তাদের মধ্যে হচ্ছে লাইম, সিলিকা আর অ্যালুমিনা। লাইম হচ্ছে কি সিএও, ক্যালসিয়াম অক্সাইড, সেটা হচ্ছে 60 থেকে 67, অ্যাভারেজে 63% হয়। সিলিকা হচ্ছে 17 থেকে 25, 22% অ্যাভারেজ হয়। আর অ্যালুমিনা 3 থেকে 8, 6%। এটা কিন্তু এই 3টে হচ্ছে মেন কনস্টিটিউয়েন্টস। এবার মেজার যদি বলি তাহলে সেটা হচ্ছে লাইম। লাইম কি করে,
কন্ট্রোল স্ট্রেংথ আর সাউন্ডনেস প্রোভাইড করে। যদি ডেফিসিয়েন্সি হয়ে যায় তখন কিন্তু স্ট্রেংথ আর সেটিং টাইমটা রিডিউস করে দেয়। আর এক্সেস হয়ে গেলে আনসাউন্ডনেস, এক্সেস হয়ে গেলে আনসাউন্ডনেস, আনসাউন্ডনেস মানে হচ্ছে এক্সেসিভ ভলিউম চেঞ্জ। ঠিক আছে, আর এটা হচ্ছে মেন কনস্টিটিউয়েন্ট, ম্যাক্সিমাম পার্সেন্টেজ অফ অক্সাইড হচ্ছে লাইম। ঠিক আছে, এবারে হচ্ছে 17 থেকে 25 হচ্ছে সিলিকা। সেটা সিলিকা কি করে, স্ট্রেনটাকে কন্ট্রোল করে। আর যদি এক্সেস হয়ে যায় তখন কিন্তু সেটিং সেটিং টাইমটাকে স্লো করে দেয়। মানে কল স্লো সেটিং হয়ে যাবে, স্লো সেটিংটা স্লো করে দেবে, আর হচ্ছে স্ট্রেনটাকে কিন্তু বাড়িয়ে দেবে। এবারে অ্যালুমিনা, অ্যালুমিনা কি করে, অ্যালুমিনা হচ্ছে কুইক সেটিং প্রপার্টি প্রোভাইড করে। অ্যালুমিনা কুইক সেটিং প্রপার্টি প্রোভাইড করে। আয়রন অক্সাইড কি করে, কালার প্রোভাইড করে, হার্ডনেস প্রোভাইড করে, স্ট্রেংথ প্রোভাইড করে। আর একটা যে ফ্ল্যাক্স, ঠিক আছে, রেডিশ ব্রাউন টিন্ট কালারটা হচ্ছে আয়রন অক্সাইড দেয়। সেটা হচ্ছে দেখো অ্যাভারেজে 3%-এর মতো আছে। ম্যাগনেসিয়া কি করে, ইয়েলো টিন্ট প্রোভাইড করে, হার্ডনেস কালার প্রোভাইড করে। আর না, আনসাউন্ডনেসও কিন্তু ম্যাগনেসিয়ার কারণে হয়, যখন এক্সেসিভ এক্সেসিভ পার্সেন্টেজ আমরা যদি ইউজ করি তাহলে কিন্তু আনসাউন্ডনেস প্রোভাইড করবে। আর কি হয়, সোডা পটাশ। সোডা পটাশ হচ্ছে সব থেকে মিনিমাম পার্সেন্টেজ অফ অক্সাইড হচ্ছে সোডা পটাশ। এই কোশ্চেনটাও অনেক জায়গায় এসেছে। এবার সোডা পটাশের কারণে কি হয়, ফাংশন কি, সেটিং টাইমটাকে অ্যাক্সিলারেট করে। আর এটাও বেশি হয়ে গেলে কিন্তু অ্যালকালি, এটা সোডা পটাশ বা অ্যালকালি বলে এটাকে, এটা এফ্লোরেসেন্স বা ক্র্যাক জেনারেট করে যদি এক্সেস হয়ে যায়। আর জিপসামটা কি, জিপসাম হচ্ছে ক্যালসিয়াম সালফেট। এর হচ্ছে এর যে রাসায়নিক সংকেতটা, এটাও কিন্তু কেমিক্যাল ফর্মুলাটাও পড়েছে, CaSO4 2H2O। এটা কত, 1 থেকে 3 বা 2 থেকে 3 যাই বলে ইউজ করা হয়, এবারে যে 3% রিটার্ডার হিসাবে অ্যাক্ট করে। ইনিশিয়াল সেটিং টাইমটাকে কি করে, বাড়িয়ে দেয়, কন্ট্রোল ইনিশিয়াল সেটিং টাইম। সেই জন্য হচ্ছে আমরা জিপসাম ইউজ করি অ্যাক্ট অ্যাজ এ রিটার্ডার। আর যদি এক্সেস হয়ে যায় সেটিংটা স্লো হয়ে যাবে, সেটিং টাইমটাকে ইনক্রিজ করে দেবে। আর C3 এরটাকে কাউন্টার অ্যাক্ট করে হচ্ছে জিপসাম, ফ্ল্যাশ সেটটাকে অ্যাভয়েড করে, ফ্ল্যাশ সেটটাকে হচ্ছে অ্যাভয়েড করে। তাহলে এতগুলো পয়েন্ট, ইম্পর্টেন্ট পয়েন্ট আছে, এখান থেকে কিন্তু মনে রাখতে হবে। এরপরে দেখো, এখান থেকে যেগুলো আমি গ্রিন কালার করে রেখেছি সেগুলো কিন্তু গুপ্তা গুপ্তাতে আছে, সেই জন্য গ্রিন কালার করা আছে। এর বাইরেও কিন্তু যা যা পয়েন্ট আমি বলেছি সেখান থেকে কিন্তু কোশ্চেন আসতে পারে। এরপরে দেখো বক্স কম্পাউন্ড। বক্স কম্পাউন্ড হচ্ছে আমাদের 4টে বক্স কম্পাউন্ড আছে, ট্রাইক্যালসিয়াম সিলিকেট, ডাইক্যালসিয়াম সিলিকেট, ট্রাইক্যালসিয়াম অ্যালুমিনেট, টেট্রাক্যালসিয়াম অ্যালুমিনোফেরেট। পার্সেন্টেজগুলো দেখো লেখা আছে, C3S এর 40, ঠিক আছে, যার হচ্ছে নেমটাকে কি বলি আমরা, এলাইট বলি। C2S কে বেলাইট বলি, C3A কে সেলাইট বলি, আর হচ্ছে C4AF কে ফেলাইট বলি। এর কিন্তু কেমিক্যাল ফর্মুলাগুলো একবার SSC JEE তে এসেছে। পার্সেন্টেজগুলো লিখে দিয়েছি। আর হিট অফ হাইড্রেশন 865 হচ্ছে C3A এর হয়, সব থেকে বেশি হয় হিট অফ হাইড্রেশন। আর হচ্ছে সব থেকে কম হয় C2S এর, সেটা হচ্ছে 260। এটা কিন্তু মনে রাখতে হবে। হিট অফ হাইড্রেশনের ভ্যালুগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট। দেখো C3S যদি আমি ফাংশনগুলো বলি, C3S হচ্ছে বেস সিমেন্টিং মেটেরিয়াল, ইনিশিয়াল স্ট্রেংথ প্রোভাইড করে, রিয়াকশন করে ওয়াটারের সাথে উইদিন এ উইক, প্রথম সপ্তাহতেই কিন্তু ওয়াটারের সাথে রিয়াক্ট করতে শুরু করে। আর হচ্ছে র্যাপিড হার্ডলি প্রোভাইড কি করে, আর্লি স্ট্রেংথ প্রোভাইড করে, 7 days to 28 days এর যে আর্লি স্ট্রেংথ সেটা কিন্তু প্রোভাইড করে। আর হচ্ছে রেজিস্ট্যান্স টু ফ্রিজিং অ্যান্ড থ্রয়িং, এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, পরীক্ষায় এসছে অনেক জায়গায়। আর কি তাহলে, যেহেতু আর্লি স্ট্রেংথ প্রোভাইড করে সেই জন্য রোড কনস্ট্রাকশন, কোল্ড ওয়েদার কংক্রিটিং এইসবে কিন্তু ইউজ করা হয়। ডাইক্যালসিয়াম সিলিকেট আমি কি বলেছি, আলটিমেট অথবা প্রোগ্রেসিভ স্ট্রেংথ ইউজ করে, লেস অফ হিট অফ হাইড্রেশন হয়। ঠিক আছে, রিয়াক্টস উইথ ওয়াটার ভেরি স্লোলি। দেখো আপ টু ইয়ার বা মোর, মানে আর্লি স্ট্রেংথ প্রোগ্রেসিভ স্ট্রেংথ প্রোভাইড করে, সেটা আপ টু ইয়ার অর মোর হতে পারে। ঠিক আছে, কেমিক্যাল অ্যাটাকের রেজিস্ট্যান্স প্রোভাইড করে কিন্তু C2S। এটাকে মাস কংক্রিটিং লাইক ড্যাম, রিটেনিং ওয়াল, হাইড্রোলিক স্ট্রাকচারে ইউজ করা হয়। এবার C3A কি বলেছি, ফ্ল্যাশ সেটের জন্য রেসপন্সিবল, সেট অ্যান্ড হার্ডেন ফাস্ট হয়। কার জন্য, C3A। আর ম্যাক্সিমাম অ্যাফিনিটি টুয়ার্ডস ওয়াটার আছে, ওয়াটারের সাথে তাড়াতাড়ি রিয়াক্ট করে যায়। ম্যাক্সিমাম অ্যাফিনিটি টুয়ার্ডস ওয়াটার হচ্ছে C3A এর আছে। ঠিক আছে, হাই হিট অফ হাইড্রেশন আমি বলেছিলাম 865 জুল/গ্রাম হয় হাই হিট অফ হাইড্রেশন, এটাও ইম্পর্টেন্ট। স্ট্রেংথে কোনো কন্ট্রিবিউট করে না, সালফেট অ্যাটাকের জন্য রেসপন্সিবল হয়। রেসপন্সিবল ফর মোস্ট আনডিজারেবল প্রপার্টি হচ্ছে C3A। এটা কোশ্চেন আসে, ইউজড ইন
আন্ডার ওয়াটার কনস্ট্রাকশনে কিন্তু C3A ইউজ করা হয়। এবারে দেখো টেট্রা ক্যালসিয়াম অ্যালুমিনেফিরেট সব থেকে ওর সিমেন্টিক মেটেরিয়াল, কোনো ইঞ্জিনিয়ারিং সিগনিফিকেন্স এর নেই। তবে রেট অফ হাইড্রেশন, এটা কিন্তু হিট অফ হাইড্রেশন নয়, রেটটা হচ্ছে ম্যাক্সিমাম হয় রিয়াক্টস উইথ ওয়াটার উইদিন 24 আওয়ার্স, বাট C3 এর পরে হয়, এটাও 24 আওয়ার্স এর মধ্যে রিয়াক্ট করে, কিন্তু সবার আগে কিন্তু C3A রিয়াক্ট করে। Provide less or negligible strength. It is not susceptible to sulfate attack like C3A. C3A এর মতো এ কিন্তু সালফেট অ্যাটাকটা করে না। ঠিক আছে, এই কটা হচ্ছে পয়েন্ট। এর ফাংশন গুলো মনে রাখতে হবে, এর নিকনেম গুলো, কেমিক্যাল ফর্মুলা, পার্সেন্টেজ এবং হিট অফ হাইড্রেশন, জুল পার গ্রামে কত কত, এটা কিন্তু মনে রাখতে হবে। এর কম্প্যারিজন গুলো দিয়ে কোশ্চেন কিন্তু আসতে পারে। তারপরে দেখো বেস সিমেন্টিং মেটেরিয়াল আমি কি বলেছিলাম, C3S, আর ওর সিমেন্টিং মেটেরিয়াল C4A, তারপরে হচ্ছে C2S, তারপরে হচ্ছে C3A। হিট অফ হাইড্রেশন কার বেশি বলেছিলাম, C3A, তারপরে C3S, তারপরে C4AF, আর কম সব থেকে C2S। রেট অফ হাইড্রেশন C4AF এর সব থেকে বেশি, C3A তারপরে হচ্ছে C3S, তারপরে C2S কিন্তু দুটোই কম। স্ট্রেংথ কন্ট্রিবিউশন সব থেকে কার বেশি, C3S, C2S, C4, C3A, আর C4AF হচ্ছে সব থেকে, আমি বলেছিলাম নেগলিজেবল স্ট্রেংথ প্রোভাইড করে হচ্ছে C4AF। তারপরে দেখো সেটিং টাইম, সেটিং কে তাড়াতাড়ি প্রোভাইড করে C3A, সেট অ্যান্ড হার্ডেন ফাস্ট হয় C3A এর কারণে বলেছিলাম। তারপরে C4AF, তারপরে C3S, তারপরে C2S। এই কটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, কোশ্চেন এখান থেকে আসতে পারে। এবারে হচ্ছে হিট অফ হাইড্রেশনটা কি, অ্যামাউন্ট অফ হিট প্রডিউস, 1 গ্রাম কম্পাউন্ড কতটা হিট প্রডিউস করে সেটা হচ্ছে হিট অফ হাইড্রেশন। আর রেট হচ্ছে স্পিড অফ রিয়াকশন, মাস অফ কম্পাউন্ড রিয়াকশন পার সেকেন্ড, কতটা কম্পাউন্ড পার সেকেন্ডে রিয়াক্ট করছে সেটা হচ্ছে রেট। আর হচ্ছে 1 গ্রাম কম্পাউন্ড কতটা হিট জেনারেট করছে সেটা হচ্ছে হিট অফ হাইড্রেশন। তারপরে দেখো টেস্টিং অফ সিমেন্টে যদি আমরা দেখি, টেস্টিং অফ সিমেন্টে আমরা হয় কি ফিল্ড টেস্ট হয় আর হচ্ছে ল্যাব টেস্ট হয়। ফিল্ড টেস্টে আমরা কি দেখি, যে প্রথমেই আমরা যদি দেখি কোনো সিমেন্টের বস্তার গায়ে আমরা উইক উইক নাম্বার আর ইয়ার কত, দেখো 52 উইক, আর ইয়ার হচ্ছে 2026, এরকম করে লেখা থাকে, এটা হচ্ছে ব্যাচ নাম্বার, এটা আমরা চেক করি যে 3 মাস পুরানো হয়ে গেছে কি 3 মাসের মধ্যে সিমেন্টটা আছে। তারপরে দেখো কালার কি হয়, গ্রেনিশ গ্রে কালার হবে। অ্যাডাল্ট্রেশন টেস্টে যদি আমরা ফিঙ্গারের মধ্যে সিমেন্টটাকে নিয়ে রাব করি তাহলে স্মুথ ফিলিং আসবে। টেম্পারেচার, যদি বস্তার মধ্যে তুমি হাত দিয়ে দাও তাহলে তো ঠান্ডা ফিলিং হবে। টেম্পারেচার টেস্ট, ঠান্ডা তখনই লাগবে যদি হিট অফ হাইড্রেশন শুরু না হয়ে যায়। যদি তুমি হিট ফিল করো তাহলে জানবে সিমেন্টটা ময়েশ্চার অ্যাবজর্ব করেছে এবং কি রিয়াকশন হতে শুরু হয়ে গেছে, হিট অফ হাইড্রেশন রিয়াকশন শুরু হয়ে গেছে। ফ্লোর টেস্ট কি, প্রথমে যদি সিমেন্ট এক চুটকি সিমেন্ট যদি নাও, নিয়ে যদি একটু বালতির মধ্যে দাও তখন দেখবে কিছুটা টাইম ফ্লোট করছে, ইনিশিয়ালি ফ্লোট, তারপরে কিন্তু সেটা সিঙ্ক হয়ে যাবে। স্মেল কি হবে, যদি তুমি জল দিয়ে কোন সিমেন্টের স্মেল করো তবে আরতি স্মেল আসবে। ঠিক আছে, মাটির কালারের মতো, মাটির যেমন স্মেল হয় সেরকম আরতি স্মেল হবে। লাম টেস্ট কি হবে, কোনো লাম থাকা চলবে না। স্ট্রেংথ টেস্টে কি বলছে, দেখো 25 × 25 × 200 এর যদি তুমি একটা ব্লক বানাও, তাতে যদি 340 নিউটন লোড লাগাও, সেটা হচ্ছে 150 mm সাপোর্টের মধ্যে রেখে, তাহলে কিন্তু সেখানে কোনো ক্র্যাক অর ফেলিওর হচ্ছে জেনারেট হওয়া চলবে না, তাহলে তুমি জানবে যে সিমেন্টটা ভালো। এইগুলো হচ্ছে ফিল্ড টেস্ট। এরপরে ল্যাব টেস্ট আছে। ল্যাব টেস্টের মধ্যে দেখো ফাইননেস টেস্ট আছে, স্ট্যান্ডার্ড কনসিস্টেন্সি টেস্ট আছে, সেটিং টাইম টেস্ট আছে, সেটিং টাইমের মধ্যে ইনিশিয়াল আর ফাইনাল সেটিং টাইম, সাউন্ডনেস টেস্ট আছে, স্ট্রেংথ টেস্ট আছে, আর হচ্ছে কেমিক্যাল কম্পোজিশন টেস্ট হচ্ছে আছে। তো এইগুলো আমরা ধীরে ধীরে দেখবো, ল্যাব টেস্ট গুলো। ফিল্ড টেস্ট গুলো আমি বলে দিলাম। এবারে দেখো ল্যাব টেস্টের মধ্যে ফাইননেস টেস্ট, ফাইননেস হচ্ছে আইএস, সিমেন্টের সব হচ্ছে টেস্ট IS 4031, এটা হচ্ছে পার্ট 1। ফাইননেসে কি করা হয়, ডিগ্রি অফ গ্রাইন্ডিং, ডিগ্রি অফ গ্রাইন্ডিং মানে হচ্ছে কতটা গ্রাইন্ডিং ডিগ্রিটা মেনটেন করেছে, গ্রাইন্ডিং এর ডিগ্রিটা, সেটা হচ্ছে দেখা হয়। এটা থেকে মিন সাইজ অফ পার্টিকেল আমরা ফাইন্ড করতে পারি। ঠিক আছে, এখানে মেথডস গুলো কি কি হয় দেখো, আমরা ড্রাই সিভিং মেথড ইউজ করতে পারি, এয়ার পারমিলিটি মেথড, অথবা সেডিমেন্টেশন মেথড। এবারে হচ্ছে ড্রাই সিভিং মেথডে কি, 90 মাইক্রন সিভটা হচ্ছে সিভ নাম্বার 9, তা দিয়ে 15 মিনিট আমরা সিভিং করি, এবং কতটা রেসিডিউ রয়ে গেল সেটা কত পার্সেন্ট, সম্ভবত 100 গ্রাম আমরা নিয়ে টেস্ট করি। যদি ধরো 5 গ্রাম রয়ে যায় তাহলে আমরা বলবো 5% রেসিডিউ হয়েছে। এবারে এটা হচ্ছে উইদিন 10%-এর মধ্যে থাকতে হবে ফর OPC।
এয়ার পারমিয়াবিলিটি মেথডে কি হয়, স্পেসিফিক সারফেস এরিয়া, এরিয়া পার মাসে এরিয়া পার মাসে কিন্তু হচ্ছে বের করা হয় ভ্যালু এয়ার পারমিয়াবিলিটি মেথড। ব্লেন এয়ার পারমিয়াবিলিটি মেথড, ব্লেন এয়ার অ্যাপারেটাস, এটা তোমরা দেখতে পাচ্ছ। এই অ্যাপারেটাসের মাধ্যমে আমরা হচ্ছে ফাইননেস ডিটারমাইন করি, সেটা কোন ইউনিটে, সেন্টিমিটার স্কোয়ার পার গ্রাম অথবা মিটার স্কোয়ার পার কেজি, মানে স্পেসিফিক সারফেস এরিয়ার ইউনিটে আমরা কিন্তু মেজার করি। এরপরে সেডিমেন্টেশন মেথডে নামটা মনে রাখো, ওয়াগনার টার্বিডিটি মেথড হচ্ছে সেডিমেন্টেশন মেথড। এগুলো এতটুকুই জানা তোমার দরকার, বাকি টেস্টগুলো কিন্তু অতটা ইম্পর্টেন্ট নয়। আমরা জেনারেলি সাইডে ড্রাই সিপ অ্যানালিসিস করি, যেটা 15 মিনিট ধরে 90 মাইক্রন সিপ দিয়ে সিপ করি, এবং কতটা পার্সেন্টেজ ওপরে রেসিডিউ রয়ে যাচ্ছে মেটেরিয়ালটা, সেটা আমরা কেবলমাত্র চেক করি। এতটুকু জানলেই তোমার জন্য ইম্পর্টেন্ট, আর জানার কোনো দরকার নেই। দেখো ওপিসির আমরা লেটেস্ট কোড কিন্তু IS 269 2015। আগে কিন্তু তিনটে ছিল, এখন সেটা মার্জ করে 269 2015 একটা সিঙ্গেল কোডেতেই তিনটে সিমেন্ট ডিসকাস করা আছে। ম্যাক্সিমাম আমি বলেছি 10% হতে পারে। আর হচ্ছে যদি আমি স্পেসিফিক সারফেস এরিয়া ইউনিটে করি নাটস অ্যান্ড ব্লেন মেথডে, তাহলে কিন্তু 2250 সেন্টিমিটার স্কোয়ার পার গ্রামে হয়। আর যদি র্যাপিড হার্ডেনিং সিমেন্ট হয় তাহলে 5% হয়, আর এটা হচ্ছে 3250 হয়। আর পিপিসি হলে এটা 5% হয়, এটা হচ্ছে 3000 হয়। এই তিনটে ডেটা অবশ্যই মনে রাখো, বাকিগুলো এতটা মনে রাখার দরকার নেই। এটা হচ্ছে পিএসসি সিমেন্ট, এটা হচ্ছে হাই অ্যালুমিনা সিমেন্ট, লো হিট সিমেন্ট, আর হচ্ছে সালফেট রেজিস্টিং সিমেন্ট হচ্ছে, এগুলো কিন্তু দেখে নাও। এসএসসি সিমেন্ট, ঠিক আছে, সুপার সালফেট সিমেন্ট। এসআরসি হলে সালফেট রেজিস্টিং সিমেন্ট হতো। এই কটা কিন্তু ভ্যালুগুলো মনে রাখতে হবে। প্রথম তিনটে মনে রাখো, তাহলেই এটা কিন্তু এনাফ। এরপরে দেখো কনসিস্টেন্সি টেস্টে আমরা কি করি, যে একটা ইউনিফর্ম পেস্ট আমরা বানানোর জন্য কতটা কোয়ান্টিটি অফ ওয়াটার লাগে সেটা আমরা চেক করি। এটা চেক করার প্রসিডিওরটা কি, আমরা একটা মোল্ড নিই, মোল্ডে একটা প্লানজার নিই, প্লানজারটা কত পিনেট্রেট হচ্ছে বটম বা টপ থেকে। বটম থেকে বললে 5 to 7, আর টপ থেকে বললে 33 to 35 হচ্ছে পিনেট্রেট হবে। এবার এটা কি অ্যাপারেটাস, ভাইকাট অ্যাপারেটাস দিয়ে আমরা করি। ভাইকাট অ্যাপারেটাস দিয়ে আমরা টেস্টটা করি। প্লানজারের ডাইমেনশন কত, দেখো 50 লেন্থ আর হচ্ছে 10 ডায়া হয় প্লানজারের ডায়া। আর মোল ডাইমেনশন কত, টপ ডায়া 70, বটম ডায়া 80, আর হচ্ছে হাইটটা ইম্পর্টেন্ট, এটা হচ্ছে 40 ডায়া, 40 হাইট হচ্ছে হয়। পিনেট্রেশন রিকোয়ার্ড আমি বলেছি 33 থেকে 35 হলে টপ থেকে হবে, আর 5 থেকে 7 হলে বটম থেকে হবে। আর জেনারেল কততে আসে, এই হচ্ছে কনসিস্টেন্সি ভ্যালু 26 to 33%। ইন জেনারেল ভ্যালু হয় ওপিসির ক্ষেত্রে, ইন জেনারেল 30%-এ ধরা হয়। ম্যাক্সিমাম সিমেন্টে কিন্তু 30%ই ধরা হয়। দেখো এরপরে আমরা যাব, এরপরে আমরা যাব হচ্ছে ইনিশিয়াল আর ফাইনাল সেটিং টাইম। ইনিশিয়াল ফাইনাল সেটিং টাইম কি বলছে দেখো, আমরা যে মুহূর্তে সিমেন্টে জলটা অ্যাড করব সেই মুহূর্ত থেকে যতক্ষণ না সিমেন্ট পেস্টটা প্লাস্টিসিটিটা লুজ করতে স্টার্ট করছে সেই টাইমটাকে বলছি আইএসটি। আর যখন প্লাস্টিসিটিটা পুরোপুরি লুজ করে দেবে তখন সেই মুহূর্তটাকে বলছি এফএসটি। এবারে আইএসটিটা হচ্ছে আমরা চেক করব, ঠিক আছে, একটা নিডিল দিয়ে, আর এফএসটিটাকে চেক করব আর একটা নিডিল দিয়ে। দুটো আলাদা আলাদা নিডিল দিয়ে আমাকে কিন্তু চেক করতে হবে। এবারে দেখো এখানে ওয়াটারটা ইউজ করি কত, হচ্ছে 0.85 পি হচ্ছে ইউজ করি। নিডিল পেনিট্রেশন আইএসটি তে নিডিল পেনিট্রেশনটা কত হবে, তোমার হচ্ছে 5 ± 0.5, মানে হচ্ছে 4.5 থেকে 5.5-এর মধ্যে কিন্তু এই যখন প্লানজারটা পিনেট্রেট করবে এই এর মধ্যে, সেই টাইমটাকে নোট করে নিতে হবে, সেইটাই কিন্তু হবে আইএসটি। ধরো তুমি এখানে পেস্টটাকে সিম মোল্ডের মধ্যে দিয়েছো, দিয়ে তুমি টেস্ট করছো টাইম টু টাইম, প্লানজারটাকে ছেড়ে পিনেট্রেট করতে দিচ্ছ। যেই টাইমের মধ্যে তোমার এই পিনেট্রেট হয়ে এইখানে তোমার রিডিংটা শো করবে ইন্ডিকেটারে, এখানে রিডিংটা যখন 4.5 থেকে 5.5-এর মধ্যে যদি এসে যায়, সেই টাইমটা হবে তোমার আইএসটি। আর তারপরে আইএসটি চলে আসার পরে কিন্তু এই হচ্ছে অ্যানুলার কলার বলে একটা আছে, 5 ডায়া হয়, সেইটা হচ্ছে নিডিলটাকে চেঞ্জ করে নিতে হবে। সেই নিডিলটাকে চেঞ্জ করে অ্যানুলার কলারে আবার দেখবে সামনে একটা টিপ থাকে, এরকম একটা দেখতে হয়, সামনে একটা টিপ পয়েন্ট থাকে, টিপ পয়েন্টটা কিন্তু 0.5 এক্সপোজ থাকে। এটা আমি পরে একটা দেখিয়ে দেবো, এখানে আমার এখানে নেই ছবিতে।
0.5 mm প্রজেকশন থাকে, অ্যানুলার কলারটার 5 mm ডায়া হয়। সেটা যদি কোনো ইমপ্রেশন যতক্ষণ ওটাকে টাইম টু টাইম চেক করতে হবে, যতক্ষণ পর্যন্ত না ওটা ইমপ্রেশনটা ফেলছে ততক্ষণ কিন্তু ওটা টাইমটা চেক করতে হবে। যখনই কোনো ইমপ্রেশন ফেলবে না পেস্টটাতে, তখন সেটা হবে ফাইনাল সেটিং টাইম, মানে তখন সিমেন্ট পেস্টটা কমপ্লিটলি প্লাস্টিসিটিটা লুজ করে দিয়েছে, সেই টাইমটা পর্যন্ত কিন্তু চেক করতে থাকতে হবে। সেই টাইমটা হবে হচ্ছে এফএসটি, ফাইনাল সেটিং টাইম। ওপিসির ক্ষেত্রে ইনিশিয়াল সেটিং টাইম মিনিমাম মিনিমাম 30 মিনিট আর ম্যাক্সিমাম 600 মিনিট। ঠিক আছে, র্যাপিড হার্ডেনিং সিমেন্টে এটাও 30 মিনিট, 600 মিনিট হয়। লো হিট সিমেন্টে কিন্তু এটা 60 মিনিট হয়, এটা 600 মিনিট হয়। হাই অ্যালুমিনা সিমেন্টে এটা 5 মিনিট, এটা 30 মিনিট। ম্যাসোনারি সিমেন্টে 90 আর 1440। আর আইআরসি T40-তে 60 আর 600। এখানে হাই অ্যালুমিনা সিমেন্টটা ইম্পর্টেন্ট, ঠিক আছে। লো হিট সিমেন্টটা ইম্পর্টেন্ট, অর্ডিনারি পোর্টল্যান্ড সিমেন্ট আর র্যাপিড হার্ডেনিং প্রথম চারটে কিন্তু খুবই ইম্পর্টেন্ট, এটা কিন্তু পড়তে হবে খুব ভালো করে। তারপরে দেখো, তারপরে হচ্ছে সাউন্ডনেস টেস্ট। সাউন্ডনেস টেস্টে আমরা কি চেক করি, যে এক্সেসিভ ভলিউম চেঞ্জ হচ্ছে কিনা বা এক্সপানশন হচ্ছে কিনা, সেটা হচ্ছে চেক করা যায়। এবারে যদি কোনো সিমেন্টে ফ্রি লাইম থাকে, সেটা লে চ্যাটেলিয়ার দিয়ে চেক করা যায়। আর যদি লাইম ম্যাগনেসিয়া বোথ প্রেজেন্ট থাকে তাহলে কিন্তু অটোক্লেভ দিয়ে চেক করা যায়। এবার দেখবে সালফারের কারণেও কিন্তু আনসাউন্ডনেস আছে, কিন্তু সেইটা চেক করার কোনো আমাদের মেথড নেই। এবারে লে চ্যাটেলিয়ার যে অ্যাপারেটাস সেটা হচ্ছে 30 mm হাইট হয় আর 30 mm ডায়া হয়। ঠিক আছে, 30 mm ডায়া, 30 mm হাইট হয়। আর এতে হচ্ছে দুটো ইন্ডিকেটর আর্ম থাকে। ইন্ডিকেটর আর্মের হচ্ছে লেন্থ সেন্টার থেকে ধরলে 165, আর যদি তুমি এই এন্ড থেকে ধরো তাহলে এটা 150 mm হয়। এটা বোঝা গেল। আর মাঝখানে হচ্ছে এই যে সিলিন্ডারটা টাইপের আছে, এটা কিন্তু একটা পাত হয়, এই পাতটা কিন্তু এখানটা কাটা থাকে, স্প্লিট থাকে, স্প্লিট গ্যাপটা কত হয়, 0.5 mm এর গ্যাপ হয়। এটাকে হচ্ছে ঠান্ডা জল আর গরম জল দুটোর মধ্যে রেখে চেক করতে হয় কতটা গ্যাপ এক্সপ্যান্ড হচ্ছে, এটাই হচ্ছে একটা টেস্ট, আর কোনো ব্যাপার নয়। গরম জল 3 ঘন্টা রেখে দিয়ে চেক করতে হয় ইন্ডিকেটর আর্মটার মধ্যে ডিস্টেন্সটা কত হলো, আর ঠান্ডা জলের মধ্যে রেখে চেক করতে হয়, দুটোর ডিফারেন্সটাই হচ্ছে সাউন্ডনেস ভ্যালু। এটার জন্য দেখো সবই বলে দিয়েছি। আর ওয়াটার কতটা, 0.78 পি। পি হচ্ছে কনসিস্টেন্সি অফ স্যাম্পেল ওয়েট, 0.78 পি পার্সেন্টেজ অফ স্যাম্পেল ওয়েট। স্যাম্পেল ওয়েটের 0.78 পি হচ্ছে আমরা ওয়াটার ইউজ করে পেস্টটাকে বানাই। ঠিক আছে, বানিয়ে তারপরে টেস্টটা করি। একটা ঠান্ডা জলে রেখে দিই, একটা গরম জলে রেখে দিই, দিয়ে দেখি ইন্ডিকেটর আর্মের মধ্যে কতটা এক্সপানশন হচ্ছে, দুটোর মধ্যে যেটা ডিফারেন্স সেটাই হচ্ছে সাউন্ডনেস। ওপিসির ক্ষেত্রে এই সাউন্ডনেসের ভ্যালু ম্যাক্সিমাম কিন্তু 10 mm হয়। আর যদি অটোক্লেভ ইউজ করি তখন কিন্তু পার্সেন্টেজে বেরোয় 0.8% হয়। ঠিক আছে, এই অটোক্লেভের মধ্যে আমরা কিন্তু যে স্যাম্পেলটা হয় 25 25 × 282, এটা হচ্ছে এত এর স্যাম্পেল নেওয়া হয়। আর 2.1 হচ্ছে কেজি পার সেন্টিমিটার স্কোয়ার হচ্ছে প্রেসারটা হয় 2.1। ঠিক আছে, এটা মনে রাখতে হবে দুটো জিনিস। আর এই ভ্যালুগুলো একটু দেখে নাও, 10 হয় ইন জেনারেল এগুলো সব, আর এগুলো 0.8 হয়। আর ম্যাসোনারির ক্ষেত্রে 10, আর এটা হচ্ছে অটোক্লেভের 1%-এর মধ্যে হতে হয়। হাই অ্যালুমিনা সিমেন্ট হলে এটা 5% হয়। আর সালফেট সুপার সালফেট সিমেন্ট হলে এটা 5% হয়। এই হচ্ছে, এই ডেটাগুলো মনে রাখতে হবে। ঠিক আছে, এই কটা জিনিস কিন্তু সাউন্ডনেস টেস্টের থেকে ইম্পর্টেন্ট। এরপরে দেখো কম্প্রেসিভ স্ট্রেংথ টেস্ট। কম্প্রেসিভ স্ট্রেংথ ইউটিএম অথবা এএসটিএম এর মধ্যে চেক করা হয়। কিউব সাইজ, সিমেন্টের কিউব সাইজ হয় 70.6 mm। ঠিক আছে, এটা কিন্তু 150 mm নয়, এটা মনে রাখতে হবে। আর এখানে স্যাম্পেল ওয়েট নেওয়া হয় 185 গ্রাম সিমেন্ট আর হচ্ছে 555 গ্রাম ইনোর স্যান্ড। ইনোর হচ্ছে তামিলনাড়ুর একটা জায়গা ইনোর, সেখানে এই স্যান্ডটা পাওয়া যায় বলে এটাকে ইনোর স্যান্ড বলে। ঠিক আছে, এটা কি স্ট্যান্ডার্ড স্যান্ড ধরা হয়, খুব কস্টলি হয়, সেই জন্য ল্যাবরেটরিতে টেস্ট করার সময় আমাদের ওয়েস্টেজ করতে মানা করে। স্যান্ড আর সিমেন্টের এই সিমেন্ট আর স্যান্ডের মধ্যে রেশিওটা কিন্তু 1:3 হয়। এই ইনোর স্যান্ডের জোন 1, জোন 2, জোন 3 থাকে। ও জোন 1 টু জোন 3 তিনটে জোনেরই কিন্তু 185 গ্রাম করে নেওয়া হয়, 185, 185, 185। আর আমরা সিমেন্টটাকে নিই 185, তাহলে এটা রেশিও হয়ে যাবে 1:3 রেশিওতে। আমরা করি ওয়াটার কতটা অ্যাড করি, P/4+3 পার্সেন্টেজ অফ টোটাল ওয়েটে ওয়াটারটা নিই। ওয়াটার সিমেন্ট রেশিওটা অ্যাপ্রক্স 0.4 হয়।
এখানে দেখো টেম্পারেচার কিন্তু মেনটেন করা ম্যান্ডেটরি। 27 প্লাস মাইনাস 2 ডিগ্রি টেম্পারেচার হয়, আর হিউমিডিটিটা 65 প্লাস মাইনাস 5% হয়। লোড রেট কত? 35 নিউটন পার mm² পার মিনিট, এটাও ইম্পর্টেন্ট। এখানে যে কিউব কাস্ট করা হয় মিনিমাম 3টে কিউব কাস্টিং করতে হয়, এই হচ্ছে কিউব মোল্ড। আর এখানে আরপিএম, যেটা মোটরের আরপিএমটা হয়, সেটা হচ্ছে 12,000 থেকে প্লাস মাইনাস 4,000 আরপিএম হয়। মিক্সিং টাইম, প্রতিটা কিউবের মিক্সিং টাইম 2 মিনিট রাখা হয় এই মোটরের মধ্যে। এবারে আমাদের যে ওপিসি 3টে গ্রেড সিমেন্ট আছে, সেটা দেখো 3 দিনের স্ট্রেংথ 33, 3 দিনে 16, 22, 33, আর এখানে ম্যাক্সিমাম হতে পারে 48। আর 43, 23, 33, 43 ম্যাক্সিমাম হতে পারে 58। এখানে 27, 37, 53, এখানে ম্যাক্সিমাম কোনো ভ্যালু নেই। তাহলে কি দেখা যাচ্ছে আমাদের? দেখো, এটা হচ্ছে 3 দিনে অ্যাপ্রক্স 50% হচ্ছে, আর 7 দিনে অ্যাপ্রক্স 67% আমাদের স্ট্রেংথটা কিন্তু অ্যাচিভ হচ্ছে। এটা মনে রাখবে। 33-র অ্যাপ্রক্স হাফ কত? 16 মতো হচ্ছে, 16.5, তাহলে 50% অ্যাপ্রক্স। আর 33 67% হচ্ছে 22, সেটা হচ্ছে 22 হচ্ছে, মানে 7 দিনে হচ্ছে 67%, আর হচ্ছে 3 দিনে হচ্ছে 50%। এটা হচ্ছে মনে রাখতে হবে। তারপরে দেখো, টেনসাইল টেস্ট অথবা ব্রিকেট টেস্ট। টেনসাইল টেস্টে আমরা ব্রিকেট অ্যাপারেটাস ইউজ করি। এর মিক্স রেশিও 1:3। এখানে হচ্ছে ওয়াটারটা কত? P/5 প্লাস 2.5% অফ টোটাল ওয়েট। টোটাল ওয়েটের P/5 প্লাস 2.5%। ঠিক আছে? আর ব্রিকেটে মিনিমাম 6টা ব্রিকেট নিতে হয়, এটা হচ্ছে ব্রিকেট। ঠিক আছে? এর ডাইমেনশন গুলো দেখো, এইটা হচ্ছে এর এফেক্টিভ এরিয়া 25.4 হয়। সেই জন্য ফলিং লোড ডিভাইডেড বাই লোড বাই এরিয়া হচ্ছে কম্প্রেসিভ স্ট্রেন্থ, লোড বাই এরিয়া এটা হচ্ছে নেওয়া হয়। টোয়েন্টি, হ্যাঁ, 2.54 সেন্টিমিটার, আর হচ্ছে না, 25.4 হচ্ছে সেন্টিমিটার, এটা সেন্টিমিটার স্কোয়ারে হয়। ঠিক আছে? এখানে মনে হচ্ছে একটু ভুল আছে, এইটা হচ্ছে এটা হচ্ছে সেন্টিমিটার, এখানে কিন্তু এ আছে। দেখে নাও, এটা হচ্ছে এ আছে, এখানে ভুল করে এটা সেন্টিমিটার হয়ে গেছে, এটা mm² হবে। ঠিক আছে? এখানে অ্যাকসেপ্টেন্স ক্রাইটেরিয়াটা যেটা হয়, দেখো অ্যাকসেপ্টেন্স ক্রাইটেরিয়াটা হবে হচ্ছে 3 দিনে 2 মেগাপিক্সেলের কম, 2 MP এর থেকে কম হওয়া যাবে না। আর হচ্ছে 7 দিনে 2.5 MPa অথবা নিউটন পার mm² থেকে কম হওয়া যাবে না স্ট্রেংথ। এটা হচ্ছে অ্যাকসেপ্টেন্স লিমিট, এটার থেকে কম হওয়া যাবে না। ব্রিকেট কটা? 6টা মিনিমাম ব্রিকেট কাস্ট করতে হবে, যেটা আমাদের কম্প্রেসিভ স্ট্রেংথে কিউব ছিল 3টে। ঠিক আছে? এটা বোঝা গেল? আচ্ছা, এরপরে দেখো, হিট অফ হাইড্রেশন হচ্ছে ক্যালোরিমিটার অ্যাপারেটাস দিয়ে আমরা চেক করি। হিট অফ হাইড্রেশন আমি বলেছিলাম C3 এর ক্ষেত্রে সব থেকে ম্যাক্সিমাম, এটা হচ্ছে আগেই বলে দিয়েছি, আর C2S এর ক্ষেত্রে সব থেকে কম হয়। এবারে দেখো পেসিফিক গ্র্যাভিটি টেস্ট। পেসিফিক গ্র্যাভিটি টেস্ট এটা হচ্ছে লে চ্যাটেলিয়ার ফ্লাক্স দিয়ে করা হয়। এখানে একটা 0 আর একটা 1 মার্কিং থাকে। এই পর্যন্ত হচ্ছে নন পোলার সিমেন্ট, কি নন, এই কেরোসিন নেওয়া হয়, কেরোসিন বা ডিজেল নিতে পারো। এটা নন পোলার লিকুইড, রিয়াকশন করে না, সেই জন্য সিমেন্ট বা ডিজেল নেওয়া হয়। ডিজেল, কেরোসিন বা ন্যাপথা নেওয়া হয়। ঠিক আছে? কেরোসিন নিলে কি হয়? রিয়াকশন করে না। এই তোমার 0 মার্ক পর্যন্ত প্রথমে, দেখো 0 মার্ক পর্যন্ত প্রথমে তোমাকে সিমেন্ট বা ন্যাপথা নিয়ে নিতে হবে, 0/1 মার্ক পর্যন্ত। তারপরে সেখানে 64 গ্রাম, 64 গ্রাম সিমেন্ট ফিল করতে হবে। ফিল করে পুরো কিন্তু এখান থেকে বাবেলটা বের করার জন্য একটা গ্লাসের টিউব আছে, সেটাকে দিয়ে তোমাকে নাড়িয়ে ওপর নিচে করে হাত দিয়ে পুরো এয়ারটাকে পাস করাতে হবে। যতক্ষণ না এয়ার থাকবে ততক্ষণ পর্যন্ত তোমাকে ওটাকে ওপর নিচে করতে হবে, উপরে হাতটা চেপে ধরে। ঠিক আছে? করে তারপরে তোমাকে ফাইনালি রিডিংটা দেখতে হবে 64 গ্রামের জন্য কত হচ্ছে। সেটা যেইটা ভলিউমটা শো করবে, সেটা কিন্তু তোমাকে 64 বাই ভলিউমটা ভাগ করতে হবে, সেটাই হবে তোমার স্পেসিফিক গ্র্যাভিটি। ঠিক আছে? আর বাল্ক ডেনসিটি কত হয়? 1440, সেটা তোমাকে আগেই বলা হয়েছে। এরপরে দেখো কেমিক্যাল রিকোয়ারমেন্ট, কেমিক্যাল কম্পোজিশন টেস্ট যেটা হয়, তার মধ্যে যে ভ্যালুগুলো দেখো, লাইম স্যাচুরেশন ফ্যাক্টর 33 আর 43 গ্রেডের জন্য 0.66 থেকে 1.02, আর 53 গ্রেডের থেকে দেখো 0.8 থেকে 1.02। আর অ্যালুমিনাম মডিউলাস দুটোরই সমান 0.66। ইনসলিউবল রেসিডিউ 5% দুটোই ম্যাক্সিমাম। ম্যাগনেসিয়াটা 6% ম্যাক্সিমাম। এই ম্যাগনেসিয়ার ভ্যালুটা একবার কিন্তু কেএমসি পরীক্ষায় এসেছিল। সালফিউরিক অ্যানহাইড্রেট এটা 3.5% ম্যাক্সিমাম। আর টোটাল লস অফ ইগনিশনটা কিন্তু ইম্পর্টেন্ট,
33-43 জন্য 5% আর হচ্ছে 53 জন্য 4%, এটা মনে রাখতে হবে। ক্লোরাইডটা এতটা ইম্পর্টেন্ট নয়। এবারে হচ্ছে ওপিসি 10262 2009 এ একটা হচ্ছে ক্যাটাগরি ছিল স্ট্রেংথের রেসপেক্টে। দেখো 6টা ক্যাটাগরি আছে, যেখানে এতে হচ্ছে 32.5 থেকে 37.5, 5 করে বাড়বে, 37.5 থেকে 42.5, 42 থেকে 47.5, এগুলো 5 করে বাড়বে। এখানে শুধু মনে রাখো, 33 গ্রেড এ ক্যাটাগরিতে লাই করছে, 43 গ্রেড সি, আর হচ্ছে ই ক্যাটাগরিতে 53। এখানে হচ্ছে 6টা গ্রেড অ্যাজ পার আইএস 10262 এর রেসপেক্টে 6টা গ্রেডে ক্যাটাগরিতে ভাগ করা হয়, যেখানে এতে হচ্ছে 33, সিতে হচ্ছে 43, আর ইতে হচ্ছে 53 গ্রেড লাইজ করছে। ঠিক আছে, এটা কিন্তু মনে রাখতে হবে। এরপরে দেখো আমরা হচ্ছে টাইপস অফ সিমেন্টের মধ্যে চলে যাব। র্যাপিড হার্ডেনিং সিমেন্ট। র্যাপিড হার্ডেনিং মানে তোমরা বুঝতেই পারছো যে স্ট্রেংথ গেনটা খুব হাই রেটে হবে। ঠিক আছে, কি জন্য হয় সেটা, মেন ফ্যাক্টর হচ্ছে হায়ার ফাইননেস অথবা ফাইনার গ্রাইন্ডিং হয়। আর হচ্ছে C3S এর পার্সেন্টেজটা অ্যাপ্রক্স 56% হয়। C3S আমরা জানি ইনিশিয়াল স্ট্রেংথ প্রোভাইড করে, সেই জন্য স্ট্রেংথ গেনটা ইনিশিয়াল স্টেজ বেশি হয়। এর জন্য এর আইএসটি এবং এফএসটি কিন্তু ওপিসির সমান, 30 মিনিট আর 600 মিনিট। তাড়াতাড়ি হয় মানেই কিন্তু আইএসটি এফএসটি চেঞ্জ হবে না, 30 মিনিট আর 600 মিনিটই হবে। এখানে কি হয়, 3 দিনে যেটা স্ট্রেংথ প্রোভাইড করে সেটা ওপিসিতে 7 দিনে স্ট্রেংথ প্রোভাইডটা করে। আর 90 ডেজে গিয়ে কিন্তু স্ট্রেংথটা অলমোস্ট সেম হয়ে যায় ওপিসির সাথে। মাস কংক্রিটিং এ ইউজ করা হয় না, হিট অফ হাইড্রেশন বা হিট ডেভেলপমেন্টটা খুব বেশি বলে, রেট অফ হিট ডেভেলপমেন্ট খুব বেশি হয় বলে মাস কংক্রিটে ইউজ করা হয় না, কারণ ক্র্যাক চলে আসবে। নট ইউজ ইন থিন স্ট্রাকচারেও ইউজ করা হয় না, খুব পাতলা স্ট্রাকচার হলে ইউজ করা হয় না। কিউরিং টাইম খুব তাড়াতাড়ি স্ট্রেংথটা ডেভেলপড হয় বলে কিউরিং টাইম কিন্তু কম দরকার হয়। আর যেখানে আর্লি স্ট্রেংথ দরকার হয়, ফর্ম ওয়ার্ক তাড়াতাড়ি খুলে দিতে হবে, বা কোল্ড ওয়েদার কংক্রিট বা রোড রিপেয়ারিং ওয়ার্ক, এইসবে কিন্তু এই র্যাপিড হার্ডেনিং সিমেন্টটা ইউজ হয়ে থাকে। এর আইএস কোড হচ্ছে আইএস 8041, এটা মনে রাখতে হবে। এক্সট্রা র্যাপিড হার্ডেনিং কি? এক্সট্রা র্যাপিড হার্ডেনিং আর কিছু নয়, র্যাপিড হার্ডেনিং সিমেন্টেরই সেম জিনিস, শুধু 2% CaCl2 অ্যাক্সেলারেটর ইউজ করা হয় এখানে। এর হচ্ছে দেখো ম্যাক্সিমাম এর সেটিং টাইম 20 মিনিট, 20 মিনিটের মধ্যে কিন্তু পুরোপুরি এর কাজ সব করে নিতে হবে। মিক্স, ট্রান্সপোর্ট, প্লেসমেন্ট, কম্প্যাক্ট, ফিনিশিং সব কিন্তু 20 মিনিটের মধ্যে করে নিতে হবে। 20 থেকে 25% র্যাপিড হার্ডেনিং এর থেকে স্ট্রেংথ বেশি দেয় 1 আর 2 দিনে, 10 থেকে 15% বেশি হয় 7 দিনে, আর 90 দিনে কিন্তু অলমোস্ট সেম হয় ওপিসির সাথে। মানে ইনিশিয়াল স্ট্রেংথ গেনটা বেশি, রেটটা বেশি, বাকি কিন্তু 90 ডেজে অলমোস্ট সেম স্ট্রেংথ প্রোভাইড করে র্যাপিড হার্ডেনিং আর এক্সট্রা র্যাপিড হার্ডেনিং দুটোই। প্রিস্ট্রেস কংক্রিটে কিন্তু ইউজ করা যায় না, এটা খুব ইম্পর্টেন্ট। আর এইটাকে অলসো ক্যালসিয়াম ক্লোরাইড আর ডেলিকুইসেন্ট সিমেন্টও বলা হয়ে থাকে। ঠিক আছে, এটাও মনে রাখতে হবে। রিপেয়ার ওয়ার্ক ইন কোল্ড ওয়েদারে এই টাইপের সিমেন্ট ইউজ হয়। সালফেট রেজিস্টিং সিমেন্ট। সালফেট রেজিস্টিং সিমেন্টে দেখো, যখন টেম্পারেচার খুব বেশি হয় 40 ডিগ্রির বেশি, তখন কিন্তু এটাকে ইউজ করা যায় না। হাইলি সাসেপ্টিবল টু সালফেট অ্যাটাক হতে পারে। আর কোথায় পার্সেন্টেজ গুলো দেখো, এটা ইম্পর্টেন্ট আছে। C3 এটা 5%-এর কখনোই বেশি ইউজ করা যায় না। আর 2C3A প্লাস C4A এটা 25%-এর থেকে বেশি হয় না। C3S C2S 40%-এর অ্যাপ্রক্স হয়। আর এটা হচ্ছে দেখো সুয়েজ ট্রিটমেন্ট ওয়ার্ক, মেরিন স্ট্রাকচার, এখানে কনস্ট্রাকশন অফ পাইপস ইন মার্সি এরিয়া, ঠিক আছে, ক্যানাল লাইনিং, এইসবে হচ্ছে সালফেট রেজিস্টিং সিমেন্টটা ইউজ করা হয়। আইএস কোডটা মনে রাখতে পারলে মনে রেখো। এরপরে দেখো সুপার সালফেটেড সিমেন্ট 6909, 80 থেকে 85% গ্র্যানুলেটেড ব্লাস্ট ফার্নেস স্ল্যাগ, ঠিক আছে, ইউজ করা হয়। 10 থেকে 15% হার্ড ব্রান্ড জিপসাম, আর 5% ওপিসি থাকে। তাহলে এর কম্পোজিশনটা মনে রাখতে হবে। ফাইননেস কি হয়, 4000 সেন্টিমিটার/গ্রাম, তার থেকে বেশি রাখা হয়। আর আইএসটি ইন জেনারেল 2.5 থেকে 4 ঘন্টা, আর এফএসটি 4.5 থেকে 7 ঘন্টার মধ্যে হয়। এর ক্লোরাইড আর সালফেট অ্যাটাকের এগেনস্টে রেজিস্ট্যান্স প্রোভাইড করে। আর C3A <3.5%, টেম্পারেচার 40 ডিগ্রি থেকে বেশি যখন হয় তখন কিন্তু অ্যাডমিক্সারের সাথে ইউজ করা যাবে না। শুড নট ইউজ উইথ এনি অ্যাডমিক্সার। এবার দেখো হাই অ্যালুমিনা সিমেন্ট। হাই অ্যালুমিনা সিমেন্টে এইটা মনে রাখবে, বক্সাইট আর লাইমস্টোনের সাথে
হচ্ছে গ্রাইন্ডিং করে এটাকে বানানো হয়, অবটেন ফ্রম বক্সাইট আর লাইমস্টোন। এটা কিন্তু ইম্পর্টেন্ট। আর অ্যালুমিনাটা 32% থেকে বেশি হয় না। এই দুটো জিনিস মনে রাখলেই হবে, বক্সাইট আর লাইমস্টোন। ঠিক আছে? প্রিপেয়ার্ড বাই ইন্টারগ্রাইন্ডিং সিমেন্ট ক্লিংকার অবটেন ফ্রম বক্সাইট অ্যান্ড লাইমস্টোন। এইটাই মনে রাখবে। হাই টেম্পারেচার এরিয়া অথবা হাই রেজিস্ট্যান্স টু কেমিক্যাল অ্যাটাক ইউজ করা হয়। কেমিক্যাল অ্যাটাক যেখানে বেশি এবং হাই রেজিস্ট্যান্স হাই টেম্পারেচার এরিয়াতে ইউজ করা হয়ে থাকে হাই অ্যালুমিনা সিমেন্ট। ঠিক আছে? সি ওয়াটার কনস্ট্রাকশনে সুইটেবল, প্ল্যান্ট আর ফার্নেস এরিয়াতে কিন্তু সুইটেবল। ফার্নেসে হাই টেম্পারেচার এরিয়া, সেখানে কিন্তু সুইটেবল হয়। এরপরে দেখো লো হিট সিমেন্ট আছে। লো হিট সিমেন্টে হচ্ছে C3A, C3 এটা লোয়ার পার্সেন্টেজ রাখা হয়, আর C2Sটা সব থেকে হাই পার্সেন্টেজে রাখা হয়। সেখানে হিট হিট জেনারেশনটা কম হয়, হিট অফ ডেভেলপমেন্ট অফ স্ট্রেংথটা কিন্তু খুব স্লোয়ার রেটে হয়, হিট অফ হাইড্রেশনটা কম হয়, সেই জন্য C2S 46% হায়ার পার্সেন্টেজ। এটা কিন্তু মাস কংক্রিটিং ড্যাম, রিটেনিং ওয়াল, ব্রিজ এইসবে ইউজ করা হয়ে থাকে। কুইক সেটিং সিমেন্ট, এটা দেখো 5 মিনিট আর 30 মিনিট, আমি টাইমটা আগেই বলেছিলাম। স্মল কোয়ান্টিটি অফ অ্যালুমিনিয়াম সালফেট অ্যাড করা হয়। ঠিক আছে? অ্যালুমিনিয়াম সালফেট আর হচ্ছে জিপসামের প্রপোর্শনটাকে কম রাখা হয়। এটা হচ্ছে কোথায় ইউজ করা হয়? গ্রাউটিং, আন্ডার ওয়াটার কংক্রিটিং এইসবে কিন্তু ইউজ করা হয়। পোর্টল্যান্ড পোজোলানা সিমেন্টটা দেখো, পোজোলানিক মেটেরিয়াল, রাইস আক্স, চারকোল, সুরকি, ফ্লাই অ্যাশ 25 থেকে 35% অ্যাড করে দেওয়া হয়। ঠিক আছে? এটা অ্যাড করার পরে কি হয়? হিট অফ হাইড্রেশনটা কম হয়ে যায়। ঠিক আছে? স্ট্রেংথটা এজের সাথে ডেভেলপড হয়, এজ বাড়ার সাথে সাথে ডেভেলপ হয়, কিন্তু ইনিশিয়াল স্ট্রেংথ গেইনটা কম হয়। ওয়াটার টাইটনেস প্রোভাইড করে এবং শ্রিঙ্কেজ হয়, ইনক্রিজ শ্রিঙ্কেজ হয়। ফাইন ফাইন পার্টিকেল যত বেশি ইউজ করব, শ্রিঙ্কেজ ততটা শো করবে বেশি। ঠিক আছে? এটা মাস কংক্রিট হাই টেম্পারেচার এরিয়াতে ইউজ করা হয়ে থাকে। পোর্টল্যান্ড স্ল্যাগ সিমেন্টে দেখো 45 থেকে 50% ব্লাস্ট ফার্নেস স্ল্যাগ, 45 থেকে 50% সিমেন্ট ক্লিংকার, 5 থেকে 10% হার্ড ব্রাঞ্চ জিপসাম, এগুলো হচ্ছে ইউজ করা হয়। এতটুকুই জানবে। কম্পোজিশনটা জানবে, ISTFSTটা কত হয়, আর ইউজেসটা জানবে। এই তিনটে করে জিনিস প্রতিটা টাইপে পড়ে নিলেই কিন্তু হয়ে যাবে। দেখো হোয়াইট আর কালার সিমেন্টের আইএস কোড হচ্ছে 8042, এটা মনে রাখতে হবে। এখানে আয়রন অক্সাইড খুব কম পরিমাণ ইউজ করা হয়, যেহেতু হোয়াইট সিমেন্ট 1%-এর কম রাখা হয়। এবারে হোয়াইটনেসটা দেখবে, হান্টার স্কেল দিয়ে হোয়াইটনেসটা মেজার করা হয়। এই হান্টার স্কেলে হোয়াইটনেস কিন্তু 90%-এর বেশি হতে হবে। আর যদি ISI স্কেলে মাপি, তাহলে কিন্তু হোয়াইটনেসটা 70%-এর বেশি হতে হবে। আর কালার সিমেন্টে 5 থেকে 10% পিগমেন্টটা কালার প্রোভাইড করে। কালার সিমেন্ট যদি হয়, 5 থেকে 10% পিগমেন্ট অ্যাড করা হয়। এই কালার সিমেন্ট অলসো নোন অ্যাজ, কি কি নাম আছে এর দেখো, কলোক্রিট, রেনবো সিমেন্ট, স্নো সেম, সিলিক্রিট, এগুলো হচ্ছে কালার সিমেন্টের আরো হচ্ছে নাম। এটা ফ্লোরিং ওয়ার্ক, প্লাস্টারিং অফ ওয়াল, অর্নামেন্টাল ওয়ার্কে ইউজ করা হয়। কোনটা কি কালার দেয় দেখো, ক্লোরিয়াম অক্সাইড হচ্ছে ক্রোমিয়াম অক্সাইড গ্রিন কালার দেয়, কোবাল্ট অক্সাইড ব্লু কালার দেয়, টিন্ট অক্সাইড ব্রাউন, রেড, ইয়েলো টিন্ট দেয়, আর ম্যাঙ্গানিজ অক্সাইড ব্ল্যাক আর ব্রাউন কালার দেয়। এবারে হাইড্রোফোবিক সিমেন্ট কি? যদি যেখানে দেখবে ওয়েটিং এবিলিটি, ময়েশ্চার খুব বেশি, সেই এরিয়াতে স্টোর করার জন্য হাইড্রোফোবিক সিমেন্ট খুব ভালো। কারণ লং স্টোরেজ আর ওয়েট কন্ডিশনে এই হাইড্রোফোবিক সিমেন্টটা ইউজ করা হয়। এখানে কি হয়, এই সিমেন্টের মধ্যে 0.2 থেকে 0.4% ওলিক অ্যাসিড থাকে। এই ওলিক অ্যাসিডটা কি করে, একটা ওয়াটার রিপেলেন্ট এজেন্ট, মানে ওয়াটারটাকে অ্যাবজর্ব করতে দেয় না, রিপেলেন্ট এজেন্ট, একটা ফিল্ম মতো করে দেয়। ঠিক আছে? একটা ফিল্ম প্রোভাইড করে। ফিল্ম মানে একটা পর্দা টাইপের প্রোভাইড করে, ওয়াটার রিপেলেন্ট, ওয়াটার তাড়াতাড়ি অ্যাবজর্ব করে না, সেই জন্য হচ্ছে হাইড্রোফোবিক সিমেন্ট ইউজ করা হয়। যেখানে ময়েশ্চার কন্ডিশন এবং ওয়েট কন্ডিশন বা লং স্টোরেজের দরকার হয়, সেই সব জায়গায় হাইড্রোফোবিক সিমেন্ট। এর কোড হচ্ছে 8043। ফাইননেস কত? 300 মিটার স্কোয়ার পার কেজি। ওয়াটার অ্যাবজর্পশন 0.3 থেকে 1%। সাউন্ডনেস দেখো, 10 mm লেচার লেয়ারে, 0.8% অটোক্লেভে। সেটিং টাইম হচ্ছে 30 মিনিট মিনিমাম, আর এফএসটি হচ্ছে 600 মিনিট ম্যাক্সিমাম। ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট, ড্যাম, রিটেনিং ওয়াল, ড্রেনেজ সিস্টেম ওয়ার্ক আর ম্যানহোল এইসবে কিন্তু ইউজ করা হয়। IRC T40 সিমেন্ট রেলওয়ে স্লিপারে ইউজ করা হয়। এটা শুধু মনে রাখলেই হবে, আর মনে রাখার দরকার নেই। আর এখানে হায়ার পার্সেন্টেজ অফ C3S ইউজ করা হয় আর্লি স্ট্রেংথ অ্যাচিভ করার জন্য। এরপরে দেখো, এটা হচ্ছে ওভারঅল একটা আমি টেবিল দিয়ে দিয়েছি, যে টেস্টগুলোর আমাদের পারমিসেবল লিমিট কত কত থাকা দরকার। এয়ার পারমিবিলিটি টেস্টে
আমরা বলেছিলাম হচ্ছে 2250 বলেছিলাম কি সেন্টিমিটার স্কোয়ার পার গ্রাম, আর কেজি মিটার স্কোয়ার পার কেজি হলে 225 হয়ে যাবে। ড্রাই শিপিং এ ম্যাক্সিমাম 10% বলেছি, লে চ্যাটেলিয়ারে 10 বলেছি, আর অটোক্লেভে বলেছি 0.8। আর সেটিং টাইম দেখো 30 মিনিট আর 600 মিনিট বলেছি। আর কম্প্রেসিভ স্ট্রেন দেখো 16, 22, 33, এইদিকে 23, 33, 43, 27, 37, 53 এটা বলেছি। এগুলো কিন্তু মনে রাখতে হবে। তাহলে দেখো সিমেন্ট মোটামুটি এতটুকুই ইম্পর্টেন্ট। এই জিনিসগুলো যদি তুমি একবার মাইন্ডে নিয়ে নিতে পারো তাহলে কিন্তু কোনো কোশ্চেনই তোমার বাদ যাবে না এখান থেকে। প্রতিটা ইম্পর্টেন্ট জিনিস আমি বলেছি। কন্টেন্টটার পিডিএফ আমি দিয়ে দেবো, সেটা ডাউনলোড ফরম্যাটেই পাবে তোমরা। অনেকে ডাউনলোড পাই না বলছিলে, আমি ডাউনলোড ফরম্যাটেই অ্যাভেলেবেল করে দেবো। কোনো প্রবলেম নেই, তোমরা দেখতে পারো। এরপরে দেখো আমরা লাইম শুরু করব। লাইমটাও কি বাইন্ডিং মেটেরিয়াল। আমরা যখন সিমেন্ট তৈরি হয়নি তার আগে কিন্তু আমরা লাইম ইউজ করতাম, যখন চুন সুরকির বাড়ি হতো তখন হচ্ছে লাইম ইউজ করতাম। লাইম কিন্তু ন্যাচারালি ফ্রি স্টেটে পাওয়া যায় না, এটা হচ্ছে লাইম স্টোনের আকারে আমরা পাই। ঠিক আছে, এটা হচ্ছে অ্যামরফাস, নো শেপ অ্যান্ড সাইজ কোনো কিছু থাকে না, আর এটা হচ্ছে ক্যালকেরিয়াস মেটেরিয়াল, ক্যালসিয়াম প্রিডোমিনেন্ট মেটেরিয়াল। এবারে লাইম দেখো, নন হাইড্রোলিক লাইম, হাইড্রোলিক লাইম হয়। নন হাইড্রোলিক মানে আন্ডার ওয়াটার সেট হয় না, আর হাইড্রোলিক লাইম হচ্ছে আন্ডার ওয়াটার সেট হয়। দেখো তারপরে একটা ডেটা দিয়েছি, এটা হচ্ছে যদি আমরা 10 কেজি লাইম স্লেকিং করি সেখানে আমরা কিন্তু 3.2 কেজি ওয়াটার কিন্তু লাগবে। এটা জেনারেল ডেটা, পরীক্ষায় আসে বলে আমি এখানে দিয়ে দিয়েছি। আর হোয়াইট ওয়াশিং এর জন্য যদি 10 কেজি লাইম আমরা ইউজ করি, সেটা 100 মিটার স্কোয়ার এরিয়া হোয়াইট ওয়াশিং করা যেতে পারে। কেমিক্যাল ফর্মুলা কুইক লাইমের কি, ক্যালসিয়াম অক্সাইড সিএও, আর হচ্ছে লাইম ওয়াটার, আর হচ্ছে সিএওইচ বা ক্যালসিয়াম হাইড্রোক্সাইড বলা হয়। আর ক্যালসিয়াম কার্বনেট হচ্ছে সিএ সিও থ্রি হচ্ছে ক্যালসিয়াম কার্বনেট। এরপরে দেখো লাইম সাইকেলটা দেখবো। লাইম সাইকেলের 3টে স্টেজ, একটা হচ্ছে ক্যালসিনেশন, তারপরে হচ্ছে হাইড্রেশন, তারপরে হচ্ছে কার্বনেশন। ক্যালসিনেশনে কি হয়, যদি আমরা দেখো 800 থেকে 900 ডিগ্রি রেড হট টেম্পারেচারে আমরা যদি করি, ক্যালসিনেশন করি, তাহলে সেটা হবে CO2 আমরা বেরিয়ে যাবে, সিএও ক্যালসিয়াম অক্সাইড কিন্তু পড়ে থাকবে, সেটাকেই আমরা বলি কুইক লাইম, কস্টিক লাইম অথবা লাম লাইম বলি। তাহলে যদি আমরা রেড হট করি 800 থেকে 900 ডিগ্রি টেম্পারেচারে, তাহলে সেটা CO2 বেরিয়ে যেয়ে ক্যালসিয়াম অক্সাইড পড়ে থাকবে, সেটাকে আমরা বলি কুইক লাইম, কস্টিক লাইম অথবা লাম লাইম। এরপরে দেখো সেকেন্ড স্টেজে কি হয়, সেকেন্ড স্টেজ বলছে হাইড্রেশন অথবা স্লেকিং। যদি সিএওটাকে যদি ওয়াটারের সাথে রিয়্যাক্ট করে, তখন কি হয়, ক্যালসিয়াম হাইড্রোক্সাইড তৈরি হয়। এই ক্যালসিয়াম হাইড্রোক্সাইডটাকে বলি স্লেক লাইম, হাইড্রেটেড লাইম অথবা মিল্ক অফ লাইম। এটাকে আমরা কি বলি, স্লেকিং অথবা হাইড্রেশন। ঠিক আছে, এই স্লেকিং অথবা হাইড্রেশন এটা কিন্তু হচ্ছে আমাদের কেএমসি পরীক্ষায় এসেছিল। এরপরে দেখো সিএইচ যেটা তৈরি হলো, সেটা যদি ক্যালসিয়াম কার্বন ডাই অক্সাইডের সাথে রিয়াকশন করে, তাহলে কিন্তু সেটা আবার সিএসিও3 তৈরি করে। তাহলে আমরা কি দেখলাম, সিএসিও3 লাইমস্টোন থেকে আমাদের সাইকেলটা শুরু হয়েছিল, আবার কিন্তু গিয়ে লাইমস্টোনে শেষ হলো। এই জন্য আমরা এটাকে বলি লাইম সাইকেল। তাহলে লাইম সাইকেলে 3টে স্টেজ মনে রাখতে হবে। ঠিক আছে, ক্যালসিনেশন, হাইড্রেশন, কার্বনেশন। ঠিক আছে, 3টে প্রসেস, এটা কিন্তু মনে রাখতে হবে। এরপরে দেখো কুইক লাইম ইজ স্লো ইন সেটিং বাট র্যাপিড ইন স্লেকিং। আর যখন কুইক লাইম ক্লিন থেকে বের হয় তাকে কিন্তু লাম লাইম বলে, এটা মনে রাখতে হবে। কনস্টিচুয়েন্টস গুলো কি কি দেখো, কনস্টিচুয়েন্টস গুলো এতটা ইম্পর্টেন্ট না, শুধু মনে রাখো ক্লে, সিলিকা, ম্যাগনেসিয়াম সালফেট আর হচ্ছে আয়রন কম্পাউন্ড। ক্লে হচ্ছে হাইড্রোলিক প্রপার্টি প্রোভাইড করে, সিলিকাও হাইড্রোলিক প্রপার্টি, ম্যাগনেসিয়াম কার্বনের স্ট্রেংথ প্রোভাইড করে, সালফেট হচ্ছে অ্যাক্সিলারেট সেটিং প্রসেসটাকে অ্যাক্সিলারেট করে। ঠিক আছে, স্লেকিংটাকে রিডিউস করে। আর আয়রন কম্পাউন্ডটা হচ্ছে ক্যালসিনেশনে যে টেম্পারেচার সেটাকে লোয়ার করতে, ডাউন করতে হেল্প করে। এরপরে দেখো লাইমের যে ক্যাটাগরি, আমাদের লাইম হচ্ছে 3 ধরনের হয়, ফ্যাট লাইম, হাইড্রোলিক লাইম, পোর লাইম। ঠিক আছে, ফ্যাট লাইম অথবা পিওর লাইম অথবা রিচ লাইম অথবা হাইলি কস্টিক লাইম অথবা হোয়াইট লাইম। ফ্যাট লাইমে কি হয়, পিওরিটিটা খুব বেশি হয়, 95%-এর থেকে বেশি পিওরিটি, মানে ক্লেটা ইমপিউরিটিটা 5%-এর থেকে কম। তার জন্য এটা দেখতে কি ধরনের হয়, সাদা কালার হয়। ঠিক আছে, প্লাস্টিসিটি হাই হয়,
ওয়াটারের সাথে খুব তাড়াতাড়ি রিঅ্যাক্ট করে এবং ভলিউম ইনক্রিজ করে যায়, 2 থেকে 2.5% মতো ভলিউম ইনক্রিজ করে যায়। আর যেহেতু হোয়াইট ইন কালার, এটা অ্যাপিয়ারেন্স প্রোভাইড করে, সেই জন্য এটাকে আমরা হোয়াইট ওয়াশিং, প্লাস্টারিং এসবে কিন্তু ইউজ করি। আর এটা হচ্ছে ক্যালসিনেশন, সি সেলের ক্যালসিনেশন থেকে পাওয়া যায়। এই পয়েন্টগুলো সবগুলোই আমি বলে দিলাম একসাথে, এগুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট। মানে পিওরিটিটা খুব বেশি, ক্লে পার্সেন্টেজ অথবা ইম্পিউরিটি 5% থেকে কম, সেই জন্য এটাকে দেখতে হয় হোয়াইট, পিওর হোয়াইট ইন কালার। ঠিক আছে, প্লাস্টিসিটি হাই হয়, ওয়াটারের সাথে খুব তাড়াতাড়ি রিঅ্যাক্ট করে, 2 থেকে 2.5% ভলিউম ইনক্রিজ করে, এটাকে আমরা হোয়াইট ওয়াশিং বা প্লাস্টারিং এ ইউজ করি। আর হচ্ছে সি সেলের ক্যালসিনেশন থেকে আমরা ফ্যাট লাইমটা পাই। এই হচ্ছে মেন কতগুলো পয়েন্ট, এগুলোকে কিন্তু খুবই মনে রাখতে হবে, এক্সাম ওরিয়েন্টেড যে কোনো একটা পয়েন্ট কিন্তু পড়তে পারে। এরপরে দেখো হাইড্রোলিক লাইম। হাইড্রোলিক লাইম, ওখানে বলেছিলাম পিওরিটিটা 95%-এর থেকে বেশি, এখানে পিওরিটিটা হচ্ছে 70 থেকে 95%, মানে হচ্ছে 5 থেকে 30% ইম্পিউরিটি অথবা ক্লে থাকে। ঠিক আছে। আর ক্যালসিনেশন অফ কাঙ্কার থেকে পাওয়া যায় হাইড্রোলিক লাইম। এটা কিন্তু একটু অফ হোয়াইট কালার হয়, যেহেতু ক্লে পার্সেন্টেজ বা ইম্পিউরিটি থাকে সেই জন্য একটু অফ হোয়াইট কালার হয়। এটা কিন্তু স্ট্রেংথ যেখানে রিকোয়ার্ড হয় সেখানে কিন্তু হাইড্রোলিক লাইম ইউজ করা হয়, ড্যাম কন্ডিশনে সেট হতে পারে। এটা ব্রিক ম্যাসনারি ওয়ার্কে জেনারেলি হাইড্রোলিক লাইম ইউজ করা হয়। আর এই হাইড্রোলিক লাইমে হাইড্রোলিসিটির প্রোভাইডটা কে করছে? ক্লে, এটা মনে রাখতে হবে। এবারে দেখো হাইড্রোলিক লাইম আবার তিনটে ভাগ। হাইড্রোলিক লাইমে তিনটে ভাগ: ফিবলি হাইড্রোলিক, মডারেটলি, এমিনেন্টলি। ক্লে দেখো 5 থেকে 10, এখানে 11 থেকে 20, আর এখানে 21 থেকে 30। স্লেকিং টাইমটা, এটা ফিউ মিনিটস এর স্লেকিং হয়ে যায়, এটা 1 to 2 আওয়ার্স লাগে। আর এটা মানে স্লেকিং হয় না বললেই চলে, খুব ডিফিকাল্টি হয়। ঠিক আছে, সেটিং টাইম এটা 3 উইক অর সো, এটা 1 উইকের মধ্যেই হয়ে যায়, এটা একদিনে হয়ে যায়। হাইড্রোলিসিটিটা এর ফিবলি নাম থেকেই বোঝা যাচ্ছে, এর মডারেট, আর এর হচ্ছে এমিনেন্ট। অ্যাপ্লিকেশনটা কি? অর্ডিনারি মেসনরি ওয়ার্ক, সুপিরিয়র মেসনরি ওয়ার্ক, আর ড্যাম প্লেসে এমিনেন্টলি হাইড্রোলিক লাইম ইউজ করা হয়। এই অ্যাপ্লিকেশনটা থেকে কোশ্চেন আসে, ক্লে পার্সেন্টেজ থেকে কোশ্চেন আসে, এইগুলোই মনে রাখলে হবে। আর হাইড্রোলিসিটিটা তুমি বুঝতেই পারছো নাম দেখে, ফিবলি, মডারেটলি, এমিনেন্টলি। আর দেখো এরপরে আছে পোর লাইম। পোর লাইমে কি হয়? ক্লে পার্সেন্টেজটা 30%-এর থেকে আরো বেশি, পিওরিটিটা 70%-এর থেকে কম। ঠিক আছে, একদম মাটি কালার, মানে কাদার মতো কালার হয়, মাটি কালার হয়। তো এটাকে ফাউন্ডেশন লাইনিং কাজে শুধু ইউজ করা যেতে পারে। আর ডলোমাইট স্টোনের ক্যালসিনেশন থেকে হচ্ছে পোর লাইম অবটেন্ড করা হয়। এটা হচ্ছে মনে রাখতে হবে। এই জিনিসগুলো হচ্ছে খুবই ইম্পর্টেন্ট। দেখো এরপরে আমরা চলে যাব, এর হচ্ছে ক্লাসিফিকেশন। ক্লাসিফিকেশন অ্যাজ পার 712 হিসাবে এর ক্লাসিফিকেশন 6টা ক্লাস আছে, A to F। এ ক্লাসিফিকেশনে হচ্ছে এমিনেন্ট হাইড্রোলিক লাইম, যেটা হচ্ছে স্ট্রাকচারাল ওয়ার্কে ইউজ করা হয়, আর্চ, ডোম ইত্যাদিতে। আর ক্লাস বি তে হচ্ছে সেমি হাইড্রোলিক লাইম, যেটা মেসোনারি ওয়ার্কে ইউজ করা হয়। আর ক্লাস সি তে হচ্ছে ফ্যাট লাইম, ফিনিশিং কোট অফ প্লাস্টারিং এ ইউজ করা হয়, হোয়াইট ওয়াশিং এ ইউজ করা হয়। ক্লাস ডি হচ্ছে ম্যাগনেসিয়াম ও ডলোমাইট লাইম। এই ফ্ল্যাট লাইমটা কিন্তু ক্লাস সি, এটা হচ্ছে এসএসসি তে এসেছিল। ম্যাগনেসিয়াম বা ডলোমাইট লাইম ফিনিশিং কোট অফ প্লাস্টারিং এ ইউজ করা হয়। ক্লাস ই হচ্ছে কাঙ্কার লাইম, এটা হচ্ছে বার্নিং লাইম নুডলস, ম্যাসোনারি মর্টারে ইউজ করা হয়। ক্লাস এফ এ হচ্ছে সিলিসিয়াস ডলোমাইট লাইম, আন্ডারকোট আর ফিনিশিং কোট অফ প্লাস্টারে ইউজ করা হয়। লাইমের অ্যাপ্লিকেশন দেখো, সিমেন্টের ম্যানুফ্যাকচার, গ্লাস ম্যানুফ্যাকচার, সয়েল স্টেবিলাইজেশন, মর্টার, ওয়েস্ট ওয়াটার ট্রিটমেন্ট এসবে, পেপার ইন্ডাস্ট্রি এসবে কিন্তু ইউজ করা হয়ে থাকে। এরপরে দেখো লাইম পুট্টি। লাইম পুট্টি কি হচ্ছে? মেড অফ স্লেগ লাইম। স্লেগ লাইম দিয়ে লাইম পুট্টি তৈরি করা হয়, অথবা নন হাইড্রোলিক লাইম। যখন লাইমের সাথে ওয়াটার অ্যাড করা হয় সেভাবে লাইম পুট্টিটা করা হয়। ঠিক আছে, এখানে দেখো এই লাইম পুট্টিটাকে পুট্টি লাইম, ফ্যাট লাইম, নন হাইড্রোলিক লাইম, ওয়েট লাইম এইসব বলা হয়। ঠিক আছে, পুট্টি দেখো, পুট্টি হচ্ছে পাউডার চক আর র লিনসিড অয়েল, এ দুটোকে মিশিয়ে কিন্তু পুট্টি তৈরি করা হয়, এটা মনে রাখতে হবে। আর এটা কি কাজে লাগে? গ্লাস ফিক্সিং প্যানেল, ফিক্সিং গ্লাস প্যানেল, এর জন্য কিন্তু কাজে লাগে। এরপরে দেখো লাইম মর্টার, আমরা দেখে নেবো লাইম দিয়ে, হাইড্রোলিক লাইম দিয়ে আমরা হাইড্রোলিক লাইম মর্টার বানাই। সেটা হচ্ছে প্যান মিল। প্যান মিল দেখো, এই পিকচার দিয়েছি, প্যান মিলের মধ্যে কিন্তু এই লাইম মর্টারটা মিক্সিং করা হয় ওই প্লাস্টিসিটিটাকে অ্যাটেন্ড করার জন্য। প্লাস্টিসিটি অ্যাটেন্ড করার জন্য, গুড কোহেসিভনেস হয়।
ঠিক আছে? লাইম ওয়াটারে কোহেসিভনেস মেটেরিয়ালগুলোর মধ্যে কোহেসিভ বন্ডিংটা তৈরি হয়। ঠিক আছে? খুব লিটল হয়। আর কিউরিং পিরিয়ড কত লাইম ওয়াটারে? 7 ডেজ। এটা কিন্তু ভেরি, ভেরি ইম্পোর্টেন্ট। আর 36 আওয়ার্স এর মধ্যে কিন্তু কনজিউম করে নিতে হবে। আর এর একটাই ডিমেরিট, এটা হচ্ছে স্লো। সেট কুইকলি হয় না। খুব সেটিংটা স্লো হয়। ইট ডাজ নট সেট কুইকলি। ঠিক আছে? কুইকলি সেট হয় না। এটাই হচ্ছে একটা মেইন ডেমেরিট পয়েন্ট। তো লাইম ওয়াটার বোঝা গেল, হাইড্রোলিক লাইম দিয়ে প্যান মিলের মধ্যে বানানো হয়। হাই প্লাস্টিসিটি হয়, কোহেসিভনেস ভালো হয়। ঠিক আছে? শ্রিঙ্কেজ খুব কম হয়। মিনিমাম কিউরিং পিরিয়ড 7 দিন কিউরিং করতেই হবে। আর এটাকে যদি বানানোর 36 আওয়ার্স এর মধ্যে কনজিউম করে নিতে হয়, মানে ইউজ করে ফেলতে হয়। আর মেইন একটা ডিমেরিট পয়েন্ট হচ্ছে এটা সেট তাড়াতাড়ি হয় না। লাইম কংক্রিট দেখো, লাইম কংক্রিটটাকে আমরা লাইমক্রিট বলি। হাইড্রোলিক লাইম, স্লেগ লাইম, তার সাথে এগ্রিগেট আর ওয়াটার দিয়ে লাইম কংক্রিটটাকে বানানো হয়। লাইমটা কি বাইন্ডিং এগ্রিগেট হিসাবে ইউজ করা হয়। স্লাম কত থাকে? 50 থেকে 75। ফ্লেক্সারাল স্ট্রেংথ 0.2 নিউটন পার স্কোয়ার 90 ডেজে। 90 ডেজে এটা হচ্ছে ভ্যালু। আর কম্প্রেসিভ স্ট্রেংথ হয় 1.5 নিউটন পার স্কোয়ার 90 ডেজে। এবারে দেখো লাইমের যে টেস্টগুলো, এগুলো হচ্ছে একটুখানি মনে রাখতে হবে কি কি টেস্ট হয় অ্যাজ পার 1624। ভিজুয়াল ইন্সপেকশন। ভিজুয়াল ইন্সপেকশনে তোমরা কালার দিয়ে লাইমটাকে ইন্ডিকেট করতে পারো কোন ক্যাটাগরি। হাইড্রোক্লোরিক অ্যাসিড টেস্টে আমরা একটা জেল ফরমেশন হয়, জেলটা কি ধরনের ফরমেশন হচ্ছে, সেটা থিক হচ্ছে পাতলা হচ্ছে, সেটা থেকে A to F হচ্ছে ক্যাটাগরিতে করা যায়। বলটা দেখো, বল টেস্টে কি হয়? এই বল টেস্টে বলের ডায়াটা ইম্পর্টেন্ট। একটা পরীক্ষায় দেখেছিলাম, আদার স্টেটে এসেছিল। 40 এর একটা বল বানানো হয়। সেটাকে কি ধরনের ডিসেন্ট্রিগেট হচ্ছে সেটা সাইনটাকে দেখে সেখানে ক্যাটাগরি করা হয়। ঠিক আছে? এটা জানার দরকার নেই এত ডিটেলসে, শুধু নামগুলো জেনে রাখো। ইম্পিউরিটি টেস্টে দেখো, ওই মিল্ক অফ লাইনটাকে 850 মাইক্রন দিয়ে সিভ করা হয়। সেখান থেকে ক্যাটাগরি দেখা হয় কতটা পার্সেন্ট রেসিডিউ রয়েছে। যদি 10%-এর কম হয় তাহলে ক্লাস বি অ্যান্ড এফ, আর যদি 5%-এর কম হয় সেটা সি অ্যান্ড ডি ক্যাটাগরিতে পড়ে। আর প্লাস্টিসিটি টেস্ট অন ব্লোটিং পেপার, এটা হচ্ছে এটাকে স্প্রেডিং কতটা ইজিলি করা যাচ্ছে সেটাকে দেখে প্লাস্টিসিটি করা হয়। ওয়ার্কেবিলিটি টেস্ট হচ্ছে কতটা কোয়ান্টিটিতে কতটা স্কোয়ার মিটার কভার করছে। ঠিক আছে? সেটা দেখে আমরা বুঝতে পারি যে ম্যাসনের প্র্যাকটিক্যাল নলেজ কতটা, ওয়ার্কেবিলিটি কতটা, ওয়ার্কেবল কন্ডিশনে এটা কতটা আছে লাইনটা। ঠিক আছে? এটা দেখে এই ধরনের টেস্টগুলো মনে রাখবে, নামগুলো মনে রাখো। বাকি এত ডিটেলসে না জানলেও হবে। যেই লেভেলের এক্সামে এত ডেপথের কোশ্চেন আসবে না, শুধু নামগুলো মনে রাখলেই এনাফ। এরপরে দেখো আমরা পরের যেটা চ্যাপ্টার করব, এটা হচ্ছে আমাদের লাস্ট চ্যাপ্টার আজকে। এটাও একটা ছোট্ট একটা চ্যাপ্টার, স্যান্ড অ্যান্ড মর্টার। স্যান্ড অ্যান্ড মর্টারে দেখো, মর্টার আমরা কি করে বানাই? লাইম অথবা সিমেন্ট বাইন্ডিং মেটেরিয়াল হিসাবে ইউজ করব, ম্যাট্রিক্স বলছি। আর ফাইন এগ্রিগেট অথবা স্যান্ড অ্যাডাল্ট্রেন্ট হিসাবে ইউজ করব। আর ওয়াটার লুব্রিকেশনে হেল্প করবে, আর হিট অফ হাইড্রেশনে হেল্প করবে। এই তিনটে মেটেরিয়াল আমরা নিয়ে মর্টারটাকে বানাই। এবার এখানে স্যান্ডের ফাংশনগুলো কি? স্যান্ড হচ্ছে ভলিউম প্রোভাইড করে, ইকোনমিক্যাল হয়, শ্রিঙ্কেজ রিডিউস করে, ক্র্যাক রিডিউস করে, সারফেস এরিয়া ইনক্রিজ করে। ঠিক আছে? ডাইরেক্ট ইম্প্যাক্ট স্ট্রেংথে কোনো থাকে না, কিন্তু রেজিস্ট্যান্স এগেন্স্ট ক্রাসিং প্রোভাইড করে। ঠিক আছে? আর হচ্ছে গ্রেন টু গ্রেন কন্ট্যাক্ট প্রোভাইড করতে সাহায্য করে। ওয়েল গ্রেডেড হলে মোর স্টেবল হয়। প্রপার্টিজ কি কি হয়? কেমিক্যালি ইনার্ট হতে হবে, কোনো কেমিক্যাল রিয়াকশন করা চলবে না। ঠিক আছে? ফ্রি ফ্রম অর্গানিক আর ভেজিটেবল ম্যাটার থাকা চলবে না। শার্প অ্যাঙ্গুলার হতে হবে, ডুরেবল গ্রেন হতে হবে, কোনো সল্ট কন্টেন্ট থাকা চলবে না। আমরা জানি সল্ট থাকলে কি হয়? এফ্লোরেসেন্স দেখা দেয়। সেজন্য সল্ট কন্টেন্ট কিন্তু থাকা চলবে না স্যান্ডের মধ্যে। এরপরে দেখো, অ্যাকর্ডিং টু সোর্স এর ক্লাসিফিকেশন গুলো আমরা যদি দেখি স্যান্ডের, পিট স্যান্ড হয় 1 থেকে 2 মিটার। যদি আমরা ডেপথ কোনো পিট থেকে যে স্যান্ড কালেক্ট করি সেটা পিট স্যান্ড বলে। সেটা কিন্তু হুইচ আর ফ্রি ফ্রম সল্ট হয়। রিভার স্যান্ড কত? রিভার ব্যাংকের থেকে যে রাউন্ডেড শেপ টাইপের আমাদের স্যান্ড গ্রেন পাওয়া যায় সেটা হচ্ছে রিভার স্যান্ড। আর সি স্যান্ড হচ্ছে এখানে কিন্তু সি স্যান্ডের সলুবেল সল্ট থাকে, এফ্লোরেসেন্স দেখা দেয়। সেই জন্য আমরা সি স্যান্ডটাকে কিন্তু অ্যাভয়েড করার চেষ্টা করি। দেখো, অ্যাকর্ডিং টু গ্রেন সাইজ কত? ফাইন স্যান্ড হলে সেটা হয় 1.587 দিয়ে পাস হয়ে যাবে, প্লাস্টারিং এ ইউজ হয়। কোর্স স্যান্ড হলে হচ্ছে 3.175 দিয়ে পাস হবে, সেটা মেসোনারি ওয়ার্কে ইউজ হয়। আর 7.162 দিয়ে পাস হলে সেটা কংক্রিট ওয়ার্কে ইউজ হয়, গ্র্যাভেলি স্যান্ড বলে।
ফাইন স্যান্ড, কোর্স স্যান্ড, গ্র্যাভেলি স্যান্ড অ্যাকর্ডিং টু গ্রেন সাইজ, অ্যাকর্ডিং টু সোর্স, পিট স্যান্ড, রিভার স্যান্ড, সি স্যান্ড কোত্থেকে সেটা পাচ্ছি তার বেসিসে। গ্রেন সাইজের রেসপেক্টে ফাইন, কোর্স, গ্র্যাভেল। অ্যাকর্ডিং টু ফাইননেস মডুলাস যদি বলি, এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। ফাইন স্যান্ড হলে 2.2 থেকে 2.6, মিডিয়াম হলে 2.6 থেকে 2.9, আর কোর্স স্যান্ড হলে 2.9 থেকে 3.2। এবারে যদি আমি সিব অ্যানালিসিস বলি, অ্যাজ পার আইএস 383 2016, তাহলে কিন্তু চারটে জোন হয়। জোন যত বাড়বে তত কিন্তু স্যান্ড ফাইন হবে, আর জোন যত উপরের দিকে যাবে, কমের দিকে যাবে, তত কিন্তু কোর্স হবে। জোন 1 কোর্সার দেন জোন 4, এটা মনে রাখতে হবে। জোন 1 কোর্সার, ঠিক আছে, যত উপরের দিকে যাচ্ছে কোর্সার হচ্ছে, যত নিচের দিকে যাব তত ফাইনার হবে। এবারে ফাইন এগ্রিগেট কি হবে? ফাইন এগ্রিগেটের সাইজ হবে 4.75 এর থেকে ছোট হলে সেটাকে আমরা বলি ফাইন এগ্রিগেট অথবা স্যান্ড। এরপরে দেখো, চারটে জোন আমি বলেছি। সিব হচ্ছে 10 থেকে 150 মাইক্রন পর্যন্ত আছে। এখানে 600 মাইক্রনটা হচ্ছে খুব ইম্পর্টেন্ট, এর ভ্যালুটা জোন 2 এর ক্ষেত্রে এটা কিন্তু পরীক্ষায় এসেছিল, এটা মনে রাখবে। 15 থেকে 34% হচ্ছে জোন 1, 35 থেকে 59 জোন 2, 60 থেকে 79 হলে জোন 3, 80 থেকে 100 হলে জোন 4। দেখো এখানে জোন 1 অ্যান্ড 2 কংক্রিটে ইউজ করা হয়, ঠিক আছে। জোন 3 প্লাস্টারিং এসবে ইউজ করা হয়ে থাকে। জোন 4 কিন্তু ফিলিং এ ইউজ করা হয়, তার বেশি কিন্তু ইউজ করা হয় না। জোন 2, জোন 1 কংক্রিটিং এর জন্য কিন্তু খুব ভালো। জোন 1টাও কিন্তু অনেকটা কোর্সার হয়ে যায়। জোন 2 ম্যাক্সিমাম আমরা কংক্রিটে ইউজ করে থাকি। এবার বাল্কিং অফ স্যান্ড কি বলছে? যদি আমরা স্যান্ডের মধ্যে ময়েশ্চার কন্টেন্ট ইনক্রিজ করি, 4 থেকে 5% করি, সেখানে কিন্তু ভলিউম 20 থেকে 40% বেড়ে যায়। সেটাকেই আমরা কি বলছি? বাল্কিং অফ স্যান্ড বলছি। তাহলে বাল্কিং স্যান্ডটা কিসের জন্য হচ্ছে? প্রিসেন্স অফ ময়েশ্চার। এই ময়েশ্চারটা থাকার জন্য কি হয়, আমাদের হচ্ছে যে আমাদের স্যান্ড পার্টিকেল গুলো আছে, তার অ্যারাউন্ডে একটা ফিল্ম তৈরি হয়, ফিল্ম পর্দার মতো তৈরি হয়। সেটা হচ্ছে সারফেস টেনশন তৈরি হয়ে যায়, ঠিক আছে। সারফেস টেনশনের কারণে সেটা স্যান্ডটা কিন্তু ভলিউমটা ইনক্রিজ করে, সেটাকে আমরা বলি বাল্কিং, ঠিক আছে। এটাকে তাহলে ময়েস ইন দ্য প্রিসেন্স অফ ময়েশ্চার কন্টেন্ট হবে 20 থেকে 40% হয়, 4 থেকে 6%, অ্যাপ্রক্স 5%-এ ধরা হয়, সব থেকে ম্যাক্সিমাম হয় বাল্কিং। এই বাল্কিং অফ স্যান্ডটা বের করার জন্য H1 মাইনাস H2/H2, দেখো একটা কন্টেনারের মধ্যে আমরা স্যান্ডটা নিলাম H1, এটা ধরি H1। এবারে যদি এটাকে স্যাচুরেটেড করে দিই পুরোটা, তখন কিন্তু এটা হয়ে যাবে, কমে যাবে, H2 হয়ে যাবে। তখন H1 মাইনাস H2/H2 ইন্টু 100% এটা করা হয়। দেখো H1টা কি বলছে? হাইট অফ স্যান্ড অ্যান্ড ওয়াটার ইন কন্টেনার, বাল্ক স্যান্ড নিয়েছি এটার মধ্যে। আর এটাকে স্যাচুরেটেড স্যান্ড যদি নিই, পুরোটা জলের মধ্যে দিয়ে দিই, তখন কিন্তু পুরোটা সেটেল হয়ে যাবে, ভলিউমটা H2 হয়ে যাবে, হাইটটা। সেটাকে H1 মাইনাস H2/H2 করলে আমরা কিন্তু বাল্কিং অফ স্যান্ডটা পেয়ে যাব। এই বাল্কিং অফ স্যান্ড কিন্তু নমিনাল মিক্স ডিজাইনে কনসিডার করতে হয়, ডিজাইন মিক্সে কিন্তু কনসিডার করার দরকার হয় না। তাহলে আমরা কি দেখতে পাচ্ছি? এই বাল্কিং অফ স্যান্ডের যদি গ্রাফটা করি পার্সেন্টেজে, এরকম ভাবে হয়। এটা পার্সেন্টেজ বাড়ার সাথে সাথে প্রথমে একটা স্টেপ পর্যন্ত, একটা লিমিট পর্যন্ত বাড়বে, তারপরে কিন্তু যতই ময়েশ্চার বাড়াও সেটা কিন্তু কমতে থাকবে। এটাই হচ্ছে এই নোট পয়েন্টটাতে বলা আছে, এটা কিন্তু মনে রাখতে হবে। এখানে দেখো ফাইন স্যান্ডের বাল্কিং কিন্তু বেশি হয়, ফাইন স্যান্ড ময়েশ্চার বেশি অ্যাবজর্ব করবে, আর হচ্ছে কোর স্যান্ড ময়েশ্চার কম অ্যাবজর্ব করবে। বাল্কিং ও পার্সেন্টেজটা ফাইন স্যান্ডের কিন্তু বেশি হবে, বাল্কিংটা ভলিউম চেঞ্জটা বেশি হবে। এই যে এখানে বাল্ক স্যান্ড দিয়েছিলাম H1, আর এই হচ্ছে স্যাচুরেটেড স্যান্ড H2 দেখিয়ে দিয়েছি পিকচারে। H1 H2টা নিশ্চয়ই তোমরা বুঝতে পেরে গেছো। ফাইননেস মডিউলাসটা কি বলছে? ফাইননেস মডিউলাস হচ্ছে একটা ইন্ডেক্স, যেটা দিয়ে আমরা পার্টিকেলের মিন সাইজটাকে আমরা বের করি, ঠিক আছে। ফাইন, এবার স্যান্ডের জন্য হচ্ছে সিভ কি ইউজ করি? 4.75, 2.36, 1.18, 0.6, 0.3, 0.15, মানে 150 mm। এই কটা সিভ কিন্তু ফাইন স্যান্ডের জন্য ইউজ করে থাকি। এগ্রিগেটের জন্য কিন্তু সিপ সাইজ আরো আলাদা হয়। ফাইন, এবার ফাইননেস মডিউলাস কি বলছে? ফাইন এগ্রিগেটের কম হয়, কিন্তু কোর্স এগ্রিগেটের ফাইননেস মডিউলাস বেশি হয়, এই পয়েন্টটা বলেছে। কোর্স পার্টিকেলের ফাইননেস মডিউলাস হায়ার। এবারে ধরো ফাইননেস মডিউলাস আমরা কি করে বের করব? আমরা কিউমুলেটিভ পার্সেন্টেজ, কিউমুলেটিভ ওয়েট রিটেনের যদি সামেশন নিই, পুরোটা সাম নিয়ে যদি 100 দিয়ে ভাগ করি, তাহলে কিন্তু এটা হচ্ছে ফাইননেস মডিউলাস বেরোবে। এটা পরে আমি একটা এক্সাম্পল আছে, আমি দেখিয়ে দিচ্ছি কিভাবে ক্যালকুলেট করে। কিউমুলেটিভ ওয়েট রিটেন ডিভাইডেড বাই 100% করলে বেরোয় ফাইননেস মডিউলাস
অ্যাজ পার মর্থ ফাইন এগ্রিগেটের 2 থেকে 3.5 হয়, এটা কিন্তু মনে রাখতে হবে। এবারে ধরো ফাইননেস মডিউলাস 3 আসলো, 3 আসা মানে কি, লোয়ারে যে সিপটা থাকে সেই থেকে 3টে সিপ আমি ওপরে যাব, সেই সাইজটা হবে, মানে 150 নিচে, তার উপরে 300, তার উপরে 600, তাহলে অ্যাভারেজ পার্টিকেল সাইজ হবে 600। বটম থেকে ওপরের দিকে 3টে সিপে গেলে সেটা হবে 600। ফাইননেস মডিউলাস জোন 1 এর বেশি হবে। জোন 1 কোর্স আমি বলেছি, কোর্সের ফাইন্যান্স মডিউলাস বেশি, তারপরে জোন 2, তারপরে জোন 3, তারপরে জোন 4। এবারে ক্যালকুলেশনটা থেকে আমি এটা বুঝিয়ে দেবো কিভাবে কি হচ্ছে। দেখো, এটা হচ্ছে সিপ সাইজ আমরা নিয়েছি, আমরা স্যাম্পেল ওয়েট 1000 গ্রাম নিয়েছি, সিপ করে সিপেতে কি হয়েছে, ওয়েট রিটার্ন হয়েছে, সিপ করেছি, এখানে কিছু আটকেছে, এখানে কিছু আটকেছে, এখানে কিছু আটকেছে, এইগুলো হচ্ছে এই ওয়েট গুলো, কতটা রিটেন হয়েছে। এবারে রিটেন হওয়া মানে কিউমুলেটিভ ওয়েট রিটেন কত, এটা হচ্ছে এই দুটো অ্যাড করে, এবারে এই 100 আর 250 অ্যাড করে 350, 350 আর 350 700, 700 200 900, 900 100 1000, এভাবে কিউমুলেটিভ করেছি। মানে যদি ওপরের শিপটা যদি না থাকতো তাহলে এই শিপটাতে পুরোটা আটকাতো, সেটাই বোঝাতে চেয়েছে কিউমুলেটিভ মানে, ওপরেরটা নিচেরটা মিলিয়ে এখানে। ঠিক আছে, এবারে পার্সেন্টেজ কিউমুলেটিভ ওয়েট রিটেন কত, 0। এটা 100/1000 যদি করি তাহলে 10% আসবে, এটা 10% আসলো, এটা 35%, এটা 70, এটা 90, এটা 100। টোটাল কিউমুলেটিভ ওয়েট রিটেন কত, 300, 305, 300। টোটাল সামেশন অফ কিউমুলেটিভ ওয়েট রিটেন ডিভাইডেড বাই 100 বলেছিলাম, মানে 305/100 করলে 3.05। 3.05 মানে এটা নিচ থেকে কত নম্বর সিবের মধ্যে মিন সাইজটা লাই করবে, সিব নাম্বার 3 and 4। এটা যদি পার্টিকুলার 3 হতো তাহলে কিন্তু নিচ থেকে 3, এখন 3 আর 4-এর মধ্যে লাই করবে, 1 2 3 4, মানে অ্যাভারেজ সাইজ হবে 0.6 থেকে 1.18। বোঝা গেল? এটা হচ্ছে, বোঝা গেল তাহলে সিব নাম্বার 3 আর 4-এর মধ্যে লাইজ হবে। এরপরে দেখো যেটা যেই জিনিসটা ডিসকাস করব, বেসিস অন ক্লাসিফিকেশন অফ মর্টার বাল্ক ডেন্সিটির রেসপেক্টে হেভি ওয়েট মর্টার কখন বলি, যখন 15 kN/MQ এর থেকে ইউনিট ওয়েট বেশি হয়ে যাবে তখন হেভি ওয়েট মর্টার, আর যদি 15 থেকে কম হয় তাহলে সেটা লাইট ওয়েট মর্টার। এবারে অন দ্য বেসিস অফ বাইন্ডিং মেটেরিয়াল, বাইন্ডিং মেটেরিয়ালে যদি লাইম ইউজ করি, হাইড্রোলিক লাইম ইউজ করা হয় তাহলে লাইম মর্টার বলি। লাইম মর্টারের পয়েন্টগুলো প্রতিটাই আমি বলে দিয়েছি, এটা নিয়ে আর ডিসকাশন করব না। শুধু এখানে দেখো সুরকি অ্যাড করা হয়, হাইড্রোলুসিটি প্রোভাইড করে, সুরকি অ্যাড করলে সেটা হাইড্রোলুসিটি ইম্পার্ট করে, এটা হচ্ছে বলে দিলাম। এরপরে দেখো সিমেন্ট মর্টার, সিমেন্ট মর্টার মানে বাইন্ডিং মেটেরিয়াল হিসাবে সিমেন্ট ইউজ করলে সেটাকে সিমেন্ট মর্টার, এটা ওয়াটার লগ এরিয়াতে সিমেন্ট মর্টার ইউজ করা হয়। মর্টার রেশিও কত, 1:3, আর এটা কনজিউম করা হয় 30 মিনিটের মধ্যে কনজিউম করতে হয়। জিপসাম মর্টারটা কি, জিপসাম যদি বাইন্ডিং মেটেরিয়াল হিসাবে ইউজ করি তাহলে সেটা জিপসাম মর্টার। প্লাস্টারিং অফ ওয়ালসে কিন্তু জিপসাম মর্টার ইউজ করা হয়। গেজ মর্টার বা কম্পোজিং মর্টার, সিমেন্ট লাইম মর্টার কি, এখানে বাইন্ডিং ম্যাটেরিয়াল হিসাবে সিমেন্ট ইউজ করা হয় অ্যাজ ওয়েল অ্যাজ লাইম ইউজ করা হয়, সেই জন্য এটাকে গেজ মর্টার বলি। এই সিমেন্ট আর লাইমের রেশিওটা 1:6 to 1:9 রাখা হয়, এটা ইম্পর্টেন্ট। আর এটাকে কনজিউম করা হয় 1 থেকে 2 ঘন্টার মধ্যে কিন্তু কনজিউম করতে হয়। অন দা বেসিস অফ অ্যাপ্লিকেশন, যদি ব্রিক লাইং মর্টার মেসোনারি ওয়ার্কে, আর ফিনিশিং মর্টার হচ্ছে প্লাস্টারিং ওয়ার্কে ইউজ করা হয়। অন দা বেসিস অফ অ্যাপ্লিকেশন এই দুটো হচ্ছে ক্লাসিফিকেশন হয়, ব্রিক লাইং মর্টার আর ফিনিশিং মর্টার। এরপরে দেখো কিছু স্পেশাল টাইপস অফ মর্টার আছে, এগুলো কিন্তু ইম্পর্টেন্ট, এগুলো মনে রাখতে হবে। তার মধ্যে দেখো ফায়ার রেজিস্টিং মর্টার, ফায়ার রেজিস্টিং মর্টারে কি হয়, অ্যালুমিনাস সিমেন্ট, অ্যাডিং অ্যালুমিনাস সিমেন্ট উইথ ফাইনলি ক্রাস্ট পাউডার অর ফাইন ব্রিক, ফাইন ব্রিকের সাথে অ্যালুমিনা সিমেন্ট অ্যাড করে ফায়ার রেজিস্টিং মর্টারটা বানানো হয়। সেটা কি রেশিওতে থাকে, অ্যালুমিনা সিমেন্টটা 1 পার্ট আর ফায়ার ব্রিক পাউডারটা 2 পার্ট, 1:2। ঠিক আছে, ইউজ কোথায় ইউজ করা হয়, ফায়ার রেজিস্টিং যেহেতু বলেছে, এটা কিন্তু হাই রেজিস্টিং, হাই ফায়ার রিজিয়নে ইউজ করা হবে, সেটা হচ্ছে লাইনিং অফ ফার্নেস, ফার্নেসের লাইনিং যেখানে হয়েছে, বা ফায়ার প্লেস ওভেন, সেই সব জায়গায় কিন্তু ফায়ার রেজিস্টিং মর্টারটাকে ইউজ করা হয়। প্যাকিং মর্টার কি, অয়েলকে প্যাকিং করার জন্য এই প্যাকিং মর্টার ইউজ করা হয়ে থাকে। সিমেন্ট স্যান্ড, সিমেন্ট স্যান্ড লোম এইসব হচ্ছে দিয়ে এটাকে বানানো হয়। এবারে দেখো
লাইট ওয়েট মোটর, লাইট ওয়েট মোটরের ক্ষেত্রে লাইট ওয়েট এগ্রিগেট ইউজ করে, এগ্রিগেট বলছি সিন্ডার মোটর, এটাকে সিন্ডার, ওটা লাইট ওয়েট এগ্রিগেট, যেটা কংক্রিট লাইট ওয়েট কংক্রিট বলে দিয়েছিলাম, দেখো ওটা কংক্রিট পার্টে আছে, এটা হচ্ছে লাইট ওয়েট মোটর। লাইট ওয়েট মোটরের জন্য এখানে কি করা হয়, ওই স ডাস্ট ইউজ করা হয়, তারপরে দেখবে ফাইবার, জুট ফাইবার এইসব কিন্তু ইউজ করা হয় যাতে লাইট ওয়েট করা যায় মোটরটাকে। উড পাউডার, কাঠের গুঁড়ো, ডাস্ট এইসব কিন্তু ইউজ করা হয়। এটা হচ্ছে সাউন্ড প্রুফ অথবা হিট প্রুফ কনস্ট্রাকশনে হয়। এরকম কিন্তু কংক্রিটেও আছে, লাইট ওয়েট কংক্রিট, হেভি ওয়েট কংক্রিট, ঠিক আছে? সেরকম লাইট ওয়েট মোটরও আছে, এটাকে সিন্ডার মোটরও বলে। সাউন্ড অ্যাবজর্বিং মোটর কি, নয়েজ লেভেলটাকে রিডিউস করার জন্য সাউন্ড অ্যাবজর্বিং মোটর হয়। সেখানে হচ্ছে সিমেন্ট, লাইম, স্ল্যাগ, সিমেন্ট, জিপসাম ইউজ করা হয় বাইন্ডিং মেটেরিয়াল হিসাবে। লাইম, স্ল্যাগ, সিমেন্ট এসব ইউজ করা হয়। ডেন্সিটিটা কত হয়, 600 থেকে 1200 কেজি পার এমকিউ। এবারে এক্স রে শিল্ডিং মোটর, এক্স রে শিল্ডিং এর মোটর বাল্ক ডেন্সিটি কিন্তু 2200 কেজি পার এমকিউ এর থেকে বেশি রাখা হয়, এটা কিন্তু ইম্পর্টেন্ট, ঠিক আছে? হেভি রক অথবা আদার অ্যাডমিক্সার ইউজ করে এই মর্টারটাকে বানানো হয়। হেভি রক থেকে, মানে হেভি রকের যে ফাইন পার্টিকেলটা পাবো সেই টাইপের আমাদের মর্টারের মধ্যে ইউজ করা হয়। হেভি মেটেরিয়াল, বাল্ক ডেন্সিটি কিন্তু এই মর্টারের 2200 কেজি পার এমকিউ এর থেকে বেশি হয়। এটা দেখো প্রোটেকটিভ প্রপার্টি এনহ্যান্স করে, অ্যাডিশন উইথ লাইট ওয়েট এলিমেন্ট লাইক হাইড্রোজেন, লিথিয়াম, ক্যাডমিয়াম এইসব কিন্তু ইউজ করা হয়। আর এখানে ফিনিশিং কোট বা এক্স-রে রুমের ওয়াল ইজ প্রেফারেবলি উইথ বেরিয়াম প্লাস্টার, বেরিয়াম প্লাস্টারের সাথে কিন্তু এই এক্স-রে রুমে বেরিয়াম প্লাস্টার ইউজ করা হয়। এই বেরিয়াম, এই যে লাইট ওয়েট এলিমেন্ট বলছিলাম না, হাইড্রোজেন, লিথিয়াম, ক্যাডমিয়াম, সেরকম বেরিয়াম ইউজ করে বেরিয়াম প্লাস্টার ওই এক্স-রে রুমের ওয়ালে কিন্তু ফিনিশিং কোটেতে ইউজ করা হয়। এক্স রে শিল্ডিং মোটর, এই পয়েন্টগুলো কিন্তু মনে রাখতে হবে। এবারে দেখো বিভিন্ন ওয়ার্কে যে আমাদের লাইম মোটর অথবা সিমেন্ট মোটরের যে প্রপোর্শন সেটা হচ্ছে কত। পয়েন্টিং ওয়ার্কে সিমেন্ট মোটর 1:1 থেকে 1:2, গ্রাউটিং এ 1:1.5 খুব ইম্পর্টেন্ট, ডিপিসিতে 1:2 খুব ইম্পর্টেন্ট, প্লাস্টারিং গানিটিং 1:3 থেকে 1:4, ঠিক আছে? সিমেন্ট মর্টার হলে 1:3 থেকে 1:4, লাইম মর্টার হলে 1:2। আর সাবস্ট্রাকচার নর্মাল ব্রিক ওয়ার্কে সিমেন্ট মর্টার 1:4 থেকে 1:6, আর লাইম মর্টার হলে 1:2 থেকে 1:3। আর দেখো স্ট্রেংথ অফ মর্টার 1905 এর রেসপেক্টে এখানে দেখো কতগুলো ক্যাটাগরি আছে, H1, H2, M1, M2, M3, L1, L2। তার রেসপেক্টে 28 রেজে যে কম্প্রেসিভ স্ট্রেংথ হতে হবে সেটা হচ্ছে ভ্যালুগুলো দিয়ে দিয়েছি, এগুলো একটুখানি পড়ে রাখবে। H1 হচ্ছে সব থেকে বেশি কম্প্রেসিভ স্ট্রেংথ 10, H2 7.5, M1 হচ্ছে 5, M2 3, M3 1.5, L1 হচ্ছে 0.7, L2 হচ্ছে 0.5। এ কটা জিনিস কিন্তু মনে রাখতে হবে। এরপরে দেখো নোটস পয়েন্টে কিছু বলে দিই। লাইম মর্টার বানানোর যে দুটো মেথড আছে, পাউন্ডিং আর গ্রাইন্ডিং। পাউন্ডিং হচ্ছে যখন স্মল কোয়ান্টিটি মর্টার আমরা বানাই তখন পাউন্ডিং মেথডে করি, আর গ্রাইন্ডিং হচ্ছে লার্জার কোয়ান্টিটি মর্টার যখন বানাই তখন কিন্তু গ্রাইন্ডিং মেথডে করি। এবারে দেখো ইম্পর্টেন্ট পয়েন্টস আছে কিছু। লাইম মর্টার হ্যাভিং অ্যাস ইউজড অ্যাজ এ ফাইন এগ্রিগেট ইজ কল্ড ব্ল্যাক মর্টার, ঠিক আছে? আর হচ্ছে দেখো মাড মর্টার যখন আমরা ইউজ করি তখন কিন্তু ব্রিকটা ড্রাই কন্ডিশনে থাকতে হবে, ঠিক আছে? যেহেতু মাড মর্টার ইউজ করছি ব্রিকটা ড্রাই কন্ডিশনে থাকতে হবে। আর M1.5 মর্টার মিনস হচ্ছে কম্প্রেসিভ স্ট্রেংথ হবে 1.5 নিউটন পার mm², কম্প্রেসিভ স্ট্রেংথটাকে আমরা ইন্ডিকেট করছি 1.5 দিয়ে। আর যদি রেসিডিউ অফ সুরকি যেটা ইউজ করি সেটা আইএস নাম্বার 9, শুড নট বি মোর দ্যান 10%-এর থেকে বেশি হওয়া যাবে না রেসিডিউটা, সুরকি পার্সেন্টেজ, ঠিক আছে? এরপরে দেখো টাইপ অফ মর্টার কনজিউম উইদিন, এগুলো আমি বলে দিয়েছি। লাইম মর্টার 36 ঘন্টার মধ্যে, সিমেন্ট মর্টার 30 মিনিট, গেজ মর্টার 1 থেকে 2 ঘন্টার মধ্যে হচ্ছে ইউজ করে নিতে হবে। এই হচ্ছে গেল আমাদের প্রথম লেকচারের কন্টেন্ট। এরপরে যদি তোমরা টেস্ট সিরিজ নিতে চাও এর সাথে অ্যাডিশনাল টেস্ট সিরিজটা প্রেফার করতে পারো। 299 প্রাইস আছে, তার সাথে 15% সব চার্জেস ফার্জেস নিয়ে 287 এরকম কিছু সামথিং কিছু পড়বে, দেখতে পারো। সমস্ত প্রথমের কতগুলো কমপ্লিট হয়ে গেছে, টেকনিক্যাল নন টেকনিক্যাল 10টা করে টেস্ট দিয়ে দিয়েছি, প্রি টেস্টের একটা আপলোড হয়ে গেছে, নন টেকের ইংলিশের কিছু শর্ট নোট দিয়ে দিয়েছি, জিকের কিছু শর্ট নোট অলরেডি
আপলোড করা হয়ে গেছে, পিওয়াইকিউ কোশ্চেন 4টে আপলোড হয়ে গেছে। অলমোস্ট শেষের দিকে আমাদের এই টেস্ট সিরিজটা। তোমরা কিন্তু টেস্ট সিরিজটাকে প্রেফার করতে পারো। তাহলে আমরা বাকি পোর্শনগুলো কিন্তু নেক্সট আরো দুটো লেকচারে কভার করব। খুব কম টাইমের মধ্যে বেটার রিভিশনের জন্য এই ধরনের কন্টেন্টগুলো বানানো হয়েছে। তোমরা ফলো করো, পিডিএফ গুলো থেকে রিভাইজ করো। আরো কোশ্চেন প্র্যাকটিসের জন্য কোশ্চেন দেওয়া হবে, সেগুলো থেকে প্র্যাকটিস করো। অনেক বেটার হবে তোমাদের প্রিপারেশন ইন ফিউচার।